ওকে, তো আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছ। তো আজকে হচ্ছে তোমাদের ফোর্থ মান্থের সিক্সথ ক্লাস। তার মানে আমরা ফোর্থ মান্থের মাঝামাঝিতে চলে এসেছি। এখন মূল কথা হলো, তোমাদের বাংলা সাবজেক্টগুলোর কি গাইড কেনা হয়েছে বা পেয়েছো? বলো তো। না স্যার, স্যার বাংলা ভাবনা এখনো আসেনি। না, সমস্যায় পড়ে গেলাম তো। মানে তোমাদের যে পড়া দিব স্যার সেটা তো হচ্ছে না। 4 মাস চলে যাওয়া মানে কি চারটিখানি ব্যাপার, বলো? হুম স্যার, আমি পিডিএফ গুলা পড়তেছি, মানে বিভিন্ন নেট থেকে ওগুলা লিঙ্ক কানেক্ট করে হুম হুম। কবিতাগুলা শেষ করলাম, কিন্তু ওগুলার প্রশ্ন বা কিভাবে প্রশ্ন আসবে সে সম্পর্কে তো আর কোনো ধারণা নাই। হ্যাঁ, ওই জন্যই তো দিতেও শুধু পারছি না। হ্যাঁ, ওখানেই তো সমস্যা, এই জন্য তো দিতেও পারছি না, কি যে করি। হ্যাঁ বলবো, আমাদের কলেজে শুধু আমি একা বাংলা সাহিত্যে। হ্যাঁ। আমাদের আচ্ছা আর বই বের হচ্ছে না, তো ওরা সবাই স্কিপ করছে ওইটা। আচ্ছা আচ্ছা। হুম। না, বই তো বার হচ্ছে না, এটা কোনো কথা হলে পারো, বলো? এভাবে করে কি হয়? হুম। তো যাই হোক, এখন স্যার, যেহেতু কোশ্চেন প্যাটার্ন হয়েছে, সেহেতু তো আমরা আগের যে প্রশ্ন সেই অনুযায়ী তো পড়তে পারবো না, এই জন্য কিনতেছি না। এই জন্য তো দিচ্ছিও না আমি। হ্যাঁ, তা নাহলে তো আমার প্রথম মাস আরো থেকেই দেওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে? প্রথম মাস থেকেই আমি দিতে শুরু করি, কিন্তু যেহেতু প্রশ্নর ধরনটা পাচ্ছি না, তাহলে কি দিব মানে? এরকম করে হয়? 6 মাস, 4 মাস হয়ে গেল প্রায়, এখনো প্রশ্ন নেই, গাইড নেই। মানে ওরাও তো বুঝতে পারছে না, গাইড যেতে তৈরি করতে হবে, প্রশ্ন প্যাটার্নটা কি সেটা তো বোঝা মুশকিল। শুধু দিয়েছে 8টা প্রশ্ন থাকবে, মানে 8টা প্রশ্ন কি সবগুলো ব্রড থাকবে, নাকি সেই 9, 10 বা 11, 12-এর মতো কি আসলে সৃজনশীল হবে, না কি? কোনো কিছু ধারণা দেয়নি। হ্যাঁ, হয়তো দেখা যায় গাইড আলাদা যা করবে বা বই আলাদা যা করবে সেটাই শেষ পর্যন্ত হবে। তো ওটার জন্য আমরা অপেক্ষা আছি, কি করা যায় এখন, সেটাই হচ্ছে মুশকিল। তো যাই হোক, আমরা পড়তে থাকি। পড়তে থাকলে একসময় ওটা তো আমাদের হয়ে যাবে। তো আমরা পড়ছিলাম হচ্ছে রাইটিং প্রসেস। তো তোমাদের একটা কাজ দেওয়া ছিল, তাই না? তোমাদের একটা জি পয়েমের স্যার। স্ক্যানশন দেওয়া ছিল। হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওটার আগে প্রথমে আমরা একটু সমাধান দিয়ে নিই, ঠিক আছে? হুম। তো স্যার, যে এক্সটেনশনের ফোর্থ এক্সটেনশনের ওইটার আমারটা মিলে নাই একটা। আচ্ছা, আমি দেখতেছি। হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব সমাধান, তোমরা একটু মিলে নিবা, তাই তো? স্টপিং বাই উডস জি অন আ স্যার। স্নো ইভিনিং, যে কার কি মিললো না মিললো আমি এখন ওটা করে দিব। তোমরা জাস্ট বিষয়টা একটু বলবা যে আসলে হয়েছে কি হয়নি। ওকে, এখানে কি আয়াম্বিক কি হয়েছে, পেন্টামিটার হয়েছে, বলো তো? না স্যার, স্যার, টেট্রামিটার। স্পেকট্রোমিটার। এখানে 4টা করে, তাই না? 4টা করে আমরা মিটার পেয়েছি, ফুট পেয়েছি। তো দেখি আমরা ওইভাবেই আমি করে দিচ্ছি, টেনশন নেওয়ার কিছু নাই। কিন্তু আপাতত স্ক্যানশন তো বুঝেছো নাকি, যে কীভাবে কী করতে হয়? জি স্যার। জি হ্যাঁ। স্যার। জি স্যার। আচ্ছা, এরকম 2-4টা কবিতা থেকেই পরীক্ষাতে আসে, কারণ অত ডিপের যে ব্যাপারগুলো সেগুলোর জন্য আরও অনেক কিছু জানা দরকার, যেগুলো তো আমাদের সেই পরিমাণ এলিমেন্টও নাই বা সুযোগও নাই। এই জন্য মোটামুটি বেসিক ধারণাটা আমাদের থাকলেই হবে। হ্যাঁ। আচ্ছা, কি হলো আবার? সবাই কি দেখতে পাচ্ছ তো? হুম। স্যার, জি স্যার। হ্যাঁ, ইনকোর্স এক্সামে কি নন মেজর সাবজেক্ট থেকেও ইনকোর্স এক্সাম হয়? সবগুলো নন ইন যত নন মেজর বলে কোনো সাবজেক্ট আছে তোমাদের? আমি বারবার এক কথা বলি যে তোমাদের কোনো নন মেজর বলে কিছু নাই, সব মেজর। শুধু বাংলায় এই আর কি, ঠিক আছে? ওই যে রাষ্ট্রবিজ্ঞান, আইসিটি ওগুলোর কথা বলছিলাম। কোনো, ওইগুলোই সব মেজর। নন মেজর বলে কিছু নাই, নন মেজর বলে কোনো সাবজেক্টই নাই তোমাদের। সবগুলোর ক্রেডিট এক, সবগুলোর স্যার। নাম্বার এক, সবগুলোর পয়েন্ট এক। স্যার। হ্যাঁ, বলো। বুঝতে পারছি। স্যার, ল্যাব এন্ড ইনফরমেশন টেকনোলজি স্যার, ওইটা আর আইসিটির ভিতরে স্যার ডিফারেন্সটা কি স্যার? আইসিটির বিষয়টা সেটা ল্যাবে কীভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যাল। স্যার, এটা কি মানে স্যার ওই 75 মার্কস ওটা হলো রিটেন আর হ্যাঁ, 25 ওটা হলো মার্কস এটা কি তোমার স্যার হচ্ছে প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তোমার কলেজ ভিত্তিক যে ল্যাব আছে সেই ল্যাবে নিয়ে গিয়ে তোমাকে প্র্যাকটিক্যাল করানোর কথা, ও স্যার। ঠিক আছে? স্যার, ওই দুইটা কি আলাদা দিনে এক্সাম হবে না স্যার, একদিনেই এই সেটা দুইটা তো হেল্ড বলা হবে যাচ্ছে না, এক্সাম? সেটা তো বলা যাচ্ছে না। প্র্যাকটিক্যাল জিনিস তো আলাদা করে হয়। তোমরা এইচএসসি তে ল্যাব করনি, তোমাদের প্র্যাকটিক্যাল ছিল না সায়েন্সের বা? জি স্যার। তাহলে ওরকম ওটা কি একসাথে হয়েছিল না আলাদা হয়েছিল? না স্যার, আলাদা আলাদা। হ্যাঁ, হয়েছে। তা আলাদা হবে, ওরকম ওরকম আলাদা হবে। বুঝছি স্যার। আচ্ছা, তো দেখি আমরা এই কাজটা করি আগে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত এদের ফুডগুলোকে ধরে নিই, এই তো নাকি?
এইখানে দেখো ভিল এইজ অথবা ভিলেজ কোনটা হবে? ভিলেজ ভিল তারপরে লেজ। ভিলেজ মানে ডাবল এল কি আলাদা করে হবে? স্যার না, একসাথে। না স্যার, হ্যাঁ দেখি তো। স্যার একসাথে, VILL তারপর ভিল এল। এজ, হ্যাঁ ভিল প্লাস এজ, ইজ, হ্যাঁ ভিলিজ, আসল উচ্চারণ হবে হচ্ছে ভিলিজ, ভিলিজ। তাই তো ভিলিজ। হ্যাঁ ভিল ইজ, আমরা উচ্চারণ করি ভিলেজ, এখানে এ সাউন্ড না, এখানে হচ্ছে ই সাউন্ড হয়। যেমন ভিলিজ, কলেজ, কলেজ বুঝো তো, কলেজেরও কিন্তু জি ই স্যার। হয় কলেজ, তারপরে মার্কেটের হয় মার্কেট, সব ই হয় সাউন্ড। হ্যাঁ মার্কেট, ভিলিজ, কলেজ, এরকম বিষয়টা। তো এখানে ভিল ইজ তার মানে কি হবে, আমাদের এলটা আগের সাউন্ডের সাথে চলে আসবে নাকি, এরকম আর কি। তারপর হচ্ছে হি উইল নট সি মি স্টপ ইং হেয়ার, আচ্ছা একটা হয়ে গেল কেন, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, একদম পুরো ইজিলি দেওয়া আছে। এইখানে কি হবে, লিটলের কি হবে? LITT, হ্যাঁ বলো, লিটলের কি হবে? LI লিটল, হচ্ছে L LE। হ্যাঁ L E তাহলে D হচ্ছে কি, syllable. ওই যে এলি সিলেবল আছে না, এলি, এলি আছে না? জি স্যার। হ্যাঁ Sir. লিট, Consonant any syllable. হ্যাঁ LE। হ্যাঁ এলি থাকে না, ওইটা ছিল। তাহলে এটা হচ্ছে কি, এটা হবে এলআই হর্স থিঙ্ক ওয়ের, স্টপ উইদাউট তো দুটা নাকি, ফার্ম জি স্যার। হাউস নিয়ার, এখানে কি হবে, বিটুইন এর কি দশা হবে? দুইটা। টুইন। টুইন, তাই তো? বি তারপর ইজ হচ্ছে টুইন আর বি আলাদা। হ্যাঁ বি আলাদা, টুইন, তাই তো? এই পুরোটা হচ্ছে একটা বি আলাদা, তাহলে এখানে আমরা দুটা পাচ্ছি। তাহলে এখানে একসাথে করে নিলাম এটা, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন, কি হবে এখানে? জেন, ফ্রোজ, দুইটা। তো পরবর্তীতে জেন। রোজ এন, ফ্রোজেন আর ফ্রোজেন কোনটা? Frozen. হ্যাঁ ফ্রোজেন, তাই তো? হ্যাঁ এই যে দেখো ফ্রোজেন, জেন। এই জন্য দেখে নিতে হবে যে আমাদের ফ্রোজেন লেক, ডার্কিস্ট, তাই তো? তারপরে কি, জি স্যার। ইভিনিং অফ দ্য ইয়ার, তাহলে হি গিভস হিজ হারনেস, তাই তো? হার্ন এস, জি স্যার। হারনেস আর হার্ন এস কোনটা? Harness. হার্নেস। হ্যাঁ নেসটা তো আমরা যুক্ত করি নাকি, কিন্তু এখানে কি উচ্চারণ হচ্ছে, হারনেস, দেখো। হ্যাঁ হার্নেস। হ্যাঁ তাহলে নেস আলাদা, নেস যেহেতু একটা, এটা হয় কি সাফিক্স, তাহলে হারনেস, তাহলে নেস যুক্ত করা হয়েছে, তাহলে কি হবে, হারনেস। Bells are shake to ask if there is some mistake, তাই তো? Mistake. তারপর বলছে the only other sounds, কি হবে, the only, এখানে কি হবে, অন, কি হবে জিগা? লি। হ্যাঁ লি আলাদা। হ্যাঁ অন আলাদা, লি আলাদা, তাই তো? এখানে যেহেতু সেমি ভাওয়েল আছে, অন লি, তাহলে এখানে দুইটা আছে, তাহলে কি হবে, এখানে অন লি আদার সা, এখানে কি কি দিব, স্যার আদারে দুইটা হবে না, আদার ভাগ কয়টা হবে না। হ্যাঁ আদারে দুইটা হবে। আদারে দুইটা ও হবে। আর THER। হ্যাঁ তাহলে কি হবে, এ মিলেই একটা নাকি, এই আর ও একটা দিলেই হবে। একটা হবে। হ্যাঁ তাহলে হচ্ছে কি, দেখো এই যে আ, ঠিক আছে তো? এইখানে কি আর করে দেখো, আদ, এই যে দেখো আদ, তাহলে আদ বলতে কত যাবে, ইয়ারটা আলাদা হবে নাকি এইখানে। হ্যাঁ তাহলে হচ্ছে কি, অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। সুইপ। হ্যাঁ তাহলে অফ ইজি কয়টা হবে এখানে, ইজ ই। হ্যাঁ ইজি কয়টা হবে একটা। দেখি, এখানে একটা হবে না দুইটা হবে, দেখো। দুইটা ইজ ই, হ্যাঁ আই ইজ এড ইজ ওয়াই। হ্যাঁ ই এ ই আর এস ওয়াই জি, ঠিক আছে তো, সেমি ভাওয়েল ওয়াইটা, তাহলে ইজ ই, ইজি উইন্ড নাকি। তারপর হচ্ছে কি, অ্যান্ড ডাউ, নি। ডাউনি, দেখি কি হয়, ডাউনি, ডিও ডাব্লিউ আর কি হবে, ডাউন ই, হ্যাঁ ডাউন আর ওয়াই স্যার। হ্যাঁ ডাউনি, এই যে না, এই যেখানে দেখো, এখানে খেয়াল করো, ওই জন্য তো বলছি খেয়াল করতে হবে তোমাদেরকে, আমি দেখাই দিচ্ছি বিষয়গুলোকে, ডাউনি। হ্যাঁ তাহলে হচ্ছে কি ডাউনি, তাহলে এখানে কি দিব, ডাউনি ফ্লেক,
তারপর হচ্ছে কি দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসের কয়টা হবে বলো প্রো মিসেস দুইটা। প্রমিসেস তাহলে কি হবে প্রো আর মিসেস আর আলাদা। তিনটা দেখি কয়টা না হয় স্যার, তিনটা হবে। হ্যাঁ প্রো মিসেস। হ্যাঁ এখানে একটা ঘটনা ঘটেছে, এখানে আইএস দিয়ে তো আসছে না, ওটা আমাদেরকে ধরে নিতে হবে প্রো মিস, কারণ এখানে আমাদের আছে কিন্তু, ঠিক আছে তো, মানে যেহেতু ভাল সাউন্ড একটা চলে এসেছে এই ইএস যুক্ত হওয়ার কারণে, তাহলে কয়টা হচ্ছে টোটাল বলো? তিনটা। তিনটা তিনটা। হচ্ছে। তাহলে হবে কি প্রমিসেস টু কিপ, সরি এই জায়গায় হবে তাই তো। তারপর হচ্ছে অ্যান্ড মাইলস টু গো, দেখো মাইলসের কয়টা হবে? দুইটা। দুইটা স্যার। মাইলস টু গো বিফোর আই স্লিপ, তাই তো। দেখো এখান থেকে একটু মিলাই নাও, বিফোর আই স্লিপ। হ্যাঁ এখন এই জায়গায় খেয়াল করো। তাহলে কি হচ্ছে এই জায়গায়? বি একটা 4 একটা। হ্যাঁ তাহলে বিফোর টু গো অ্যান্ড মাইলস, তাহলে এখানে মাইলসের এখানে কি হবে, এলি সাউন্ডের যে ইয়াটা আছে ওই জায়গায় শুধু হবে কি, এই জায়গায় দুইটা কিন্তু ইয়া করছে, ভ্যারি করতেছে, তাই না? অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই মাইলসের কি ধরবো বলো? একটা স্যার। একটাই স্যার, ধরতে একটা। হবে। হ্যাঁ, সাইলেন্ট একটা। ই হবে। একটা ধরতাম। একটা হবে। মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই তো। স্যার হ্যাঁ বলো। আমরা এখানে ফ্লেককে দুইটা করতে পারি না? আমি তো ফ্লেককে দুইটা করছিলাম। এটা তো সাইলেন্টই সাউন্ড, তুমি এটা করতে পারবা? সাইলেন্ট ই। এটা সাইলেন্টই না, ফ্লেকি, এটা হ্যাঁ কি জি ফ্লেকি স্যার হচ্ছে? বুঝতে পারছি। তাহলে তো শেকির এখানেও হবে, হবে না? জি স্যার বুঝতে রিয়ার পারছি এখানে এবার। হবে, এটা তো সাইলেন্টই, ওই জন্য স্যার। আমাদের ইয়াগুলো জানতে হয়েছিল, ভাল সাউন্ডগুলো, তাই না? এই ইয়াগুলো স্যার। কি, হ্যাঁ বলো। হুম স্যার একটা ডাউট আছে স্যার, এখানে যে মিস্টেক আছে স্যার, ইন সাম দেয়ার ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, হ্যাঁ স্যার এখানে মিস্টেকে কি স্যার কোনো এখানে ফর্মটা কি চেঞ্জ হইতো স্যার? কারণ দুইটা হবে, দেখেন এখানে তো দুটা হবে, এখানে দুটা না, হ্যাঁ স্যার, ওইটা মনে হয় স্যার আমাদের স্কিপ করা হয়েছিল স্যার, এই জন্য আমি রিপিট করলাম স্যার। মানে স্কিপ বলতে মানে স্যার এটা বোধহয় যখন আপনি মানে রিভিশন করাচ্ছিলেন স্যার, তখন মিস্টেকটা বাদ গিয়েছিল স্যার, এই জন্য ওয়ার্ডটা আমি স্যার মানে মনে ছিল, আমি রিমাইন্ড করাই দিলাম স্যার একটু আর কি। মানে বাদ বলতে মানে এইখানে যখন স্ক্যান করছিলাম তখন, জি স্যার। তো এটা তো দেওয়াই হয়েছে, এটা তো আলোচনা কথা বলছিলাম তো, মিস্টেকের কথা আসেনি এই জায়গায়। না স্যার আসে নাই স্যার, ওই জন্য স্যার আমি আপনার মনে করলাম স্যার এটা শেষ হলে লাস্টে আপনারা জিজ্ঞেস না এটা করবো। না আসার সাথে কি সম্পর্ক, এটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে? না স্যার আমি মানে বুঝলাম যে স্যার ওইটা ভাঙা হইলো না কেন, এই জন্য স্যার ভাঙা হবে কেন, এটা তো একসাথে দুটা আছে তো, এখানে ভাঙবো আমরা? বুঝলাম স্যার। এখানে কি ভাঙার দরকার আছে কে? না স্যার। হ্যাঁ যেগুলোর ভিতরে কোনো স্ল্যাশ ঢুকাচ্ছি না সে তো একটা করেই আছে, এখানে কি আমরা ভাঙছি এগুলোকে বলো? না স্যার উইদাউট, না স্যার। তাহলে যেগুলোর ভিতরে স্ল্যাশ ঢুকবে তাকে আমরা ভাঙছি, কিন্তু যেগুলো একসাথে আছে ওদের স্যার যদি ভেঙে করি তাহলে কি কোনো প্রবলেম আছে? না কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ভাঙবা কেন একটা ওয়ার্ডকে যদি না তার ভিতরে স্ল্যাশ ঢুকতেছে বলো? ওটা তো একটা ওয়ার্ড ও হিসাবে আচ্ছা স্যার, আমি তো স্যার এখানে ভেঙে একটা ওয়ার্ড করছিলাম ভাঙার এই জন্য। ভিতরে স্যার কি কি ক্রাইটেরিয়া পড়ে যে এই জন্য একটা ওয়ার্ড স্যার ভাঙা যাবে আর কি, আরে বাবা এই আমাদের যে কাইন্ডলি তুমি বলছেন। তুমি কি গত ক্লাসগুলো করেছিলা? স্যার আমি আজকে স্যার আসছি স্যার, তাহলে ফার্স্টে স্যার তাহলে আপনার তোমার এখন স্ক্রিন। ওইগুলো বলার সুযোগ নেই, তুমি এখন ওটা বুঝবা না, তুমি আগে রেকর্ড ক্লাসটা করবা, কারণ এটা নিয়ে স্ক্যানশনের 2-3টা ক্লাস আছে, ওটা না করে তোমাকে এটা বোঝাতে গেলে আমাকে এই ক্লাস বাদ দিয়ে এখন পুরো তোমাকে বোঝাতে শুরু করতে হবে, ঠিক আছে? হুম আচ্ছা স্যার আমি দেখে নেবো হ্যাঁ স্যার। তুমি ওই স্ক্যানশনের গুগল ক্লাসরুমে যাবা, ওখানে এই যে স্ক্যানশনের ক্লাস আছে এই জায়গায়, ঠিক আছে? এই যে এই যে প্রজোডির ভিতর এই যে স্ক্যানশন অফ জি ওয়ার্ড, স্যার। এখানে স্ক্যানশনে গিয়ে এই যে স্ক্যানশনের ক্লাসটা করবা, তাহলে বুঝবা যে ক্রাইটেরিয়া কি, তা না হলে হঠাৎ করে তুমি এখন বুঝবা না এগুলো, আর ওগুলো এখন বোঝাতে গেলে আমাকে পুরো ক্লাসটাই তোমাকে বোঝাতে হবে, অনেক কিছু ব্যাপার আছে এর ওকে ভিতরে, স্যার, যেগুলো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তাহলে কি এখন সমস্যাটা কোন জায়গায় ছিল বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ তাহলে যাদের সমস্যা হচ্ছিল কোন জায়গায়, কত নম্বরে, 1-2-4-এর সমস্যা হচ্ছিল? যে 4-এর দ্বিতীয় লাইনটা একটু সমস্যা ছিল। হ্যাঁ এই যে এখন প্রমিসেস, তো ঠিক এখানে আছে। মানে উচ্চারণ তুমি করবা যখন তখন একটু খেয়াল করবা। ঠিক আছে, এখন তো তোমরা বুঝতে পারছো যে পরবর্তী আনস্ট্রেস স্ট্রেস কিভাবে বসাবা, এটা তো হয়ে যাবে তাই না? এখন বইগুলোতে একটা বিষয় বলি, বইগুলোতে কিন্তু দেখবা যে এই যে ডাবলগুলোতে মাঝে মাঝে ঢুকাইছে, হ্যাঁ ডাবল যেগুলো আছে করছে না এরকম। হ্যাঁ কেন করছে আমি এখনো জানি না, আসলে এরকমটা তো হওয়ার কথা না। স্যার আমিও ওইভাবেই করছিলাম। কিন্তু আমি বারবার বলেছি যে কোনো মাঝে মাঝে সন্দেহ ঠিক আসে আছে। মানে ডিকশনারি দেখবা, সন্দেহ মানেই ডিকশনারি ঘাটবা, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা ডিকশনারি খুবই জরুরি, এখন অনলাইন ডিকশনারি আছে হাতের কাছে আছে, মোবাইল ফোন থাকলো মানেই
তোমরা জিনিসগুলোকে ইজিলি করতে পারবা, অতএব টেনশন নেওয়ার কিছু নেই। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যদি আয়াম্বিক পেন্টামিটার করি তাইলে হচ্ছে গিয়ে আপনার প্রতিটা লাইনে 5টা করে ফুট থাকবে। হ্যাঁ তা তুমি করতে পারবে এইখানে এখানে? তো আসলে প্রতিটা লাইনে 5টা করে ফুট নেই, 4টা করে আছে। তা হ্যাঁ এই জন্য বলেছি, এটা কি এই- পেন্টামিটার হবে? না আচ্ছা, স্যার, পেন্টামিটার স্যার, হবে না, পেন্টামিটার হবে আয়াম্বিক না। হবে। এটা আয়াম্বিক টেট্রামিটার হবে। হ্যাঁ টেট্রামিটার। টেট্রামিটার হবে। জি স্যার। এটা তো বলি না যে তোমাকে এটা পেন্টামিটার করতেই হবে, তাই না? তোমার এখানে যে কয়টা সিলেবাল থাকবে তার বাইরে তো তুমি যেতে পারবে না, পারবা? না স্যার। তাহলে হ্যাঁ এখানে সবগুলোতে আমরা 4টা করে পাচ্ছি, এই জন্য এটা হচ্ছে কি আয়াম্বিক টেট্রামিটার। জি ওকে, স্যার। তো এবার নিজে থেকে যে কোনো কবিতা একটু ট্রাই করবা তোমরা, মোট হবে। আর আমি প্রজোডির যে শীটটা দিয়েছি, তাই না, প্রজোডির একটা শীট দেওয়া আছে না এখানে? জি স্যার। এই শীটে দেখবা ছোট ছোট কবিতার অংশ নিয়ে কাজ করা আছে, তো সেইগুলোকে তোমরা একটু প্র্যাকটিস করবা। এই যে এবং নিচে স্যার। এই যে এগুলোকে একটু প্র্যাকটিস করবা কিভাবে দেখানো হয়েছে। দেখো এটাকে কি ভাঙা হয়েছে? একমাত্র স্ল্যাশ ছাড়া কি ভাঙা হয়েছে কোনো জায়গায়? বলো। না স্যার। না স্যার। যখন আমি একটা ওয়ার্ডে আর একটা অংশকে আর একটা ফুটের ভিতর নিব তখন তার ভিতরে একটা স্ল্যাশ পড়ে যাচ্ছে, সেটা তো আমরা আসলে ভাঙছি না, সেটা ভাঙা হয়ে যাচ্ছে। কিন্তু যেগুলো আমার ভাঙার প্রয়োজন নেই সেগুলোকে আমরা ওইভাবেই রাখবো। হ্যাঁ বলো। হুম। স্যার এখানে হচ্ছে গিয়ে আপনার ওই ফুটে কয়টা ফুট আসবে একটা ভার্সে, এইটা কোনো ফ্যাক্ট না। আমি হচ্ছে আয়াম্বিক করব এটার উপর ডিপেন্ড করে আর কি, মানে সিলেবাল যে কয়টা হবে ওইটার উপর ডিপেন্ড করে আয়াম্বিক হবে না কি হবে সেটা হ্যাঁ ডিসাইড করব। সেটা না, সেটার উপর তো ডিপেন্ড করছে না যে তুমি তোমার মতো করে করবা তা না। লিরিকগুলোতে অধিকাংশ অ্যাম্বিক হয়, তবে এর ভিতরে অন্যান্য বিষয়ও আছে, কিন্তু ওগুলোর ব্যবহার তোমাদের অন্তত নেই এখন। ঠিক আছে তো? জি তোমরা স্যার। জি যেটুকু স্যার। লিরিক পাবা সবগুলোতে আয়াম্বিকে হবে। এখন টেট্রামিটার হবে না পেন্টামিটার হবে সেটা তো সিলেবাল ভাঙার পরে বোঝা যাবে। আর সবগুলো যে একই জি স্যার, একই রকম বুঝতে হবে তা পারছি। না। যেমন কিছু কিছু কবিতা আছে, যেমন হচ্ছে বললাম কি যে এই কবিতাটায় সবগুলো কি একই ধরনের লাইন পাবো আমরা? ধরো এই যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড বা হচ্ছে টু ড্যাফোডিল, না। ধরো এই কবিতার ক্ষেত্রে সবগুলো লাইন কি একরকম? দাঁড়াও আমি একটু আসুক আগে। দেখো তো এই লাইনগুলো সব একরকম? হুম। না স্যার। হ্যাঁ, তাহলে তো তুমি তো মিলাতে পারবে না সবসময়। এখন যদি স্ক্যানশন করতেই বলো, তোমাকে স্ক্যানশন করতে হবে, তুমি লিরিক মানেই আয়াম্বিকে দিবা। তারপরে এখন পেন্টামিটার হবে না টেট্রামিটার হবে না কয়টা হাফ হবে না কি হবে সব এখানে তখন বোঝা যাবে। ঠিক আছে তো? হুম। জি স্যার। যেমন এই লাইনটার কথাই যদি আমি বলি, এই লাইনটায় কয়টা ফুট হবে? যদি আয়াম্বিকে দিই আমি 3টা। 3টা হবে। তাহলে কি কি দিব? এটাকে ট্রাইমিটার দিব, তাই না আমরা? হ্যাঁ। জি স্যার। এইটাতে কয়টা হবে? এটাতে কয়টা হবে? আচ্ছা। 4টা হবে। 4টা। হ্যাঁ টেট্রা হবে। হ্যাঁ। 4টা হবে। হ্যাঁ 4টার উপরে আর এখানে নেই তেমন। ওর এইগুলোতে দেখাচ্ছে ছোটোখাটো হলে তখন আর ওইগুলোকে স্ক্যানশন বলে না, সবগুলোর স্ক্যানশন হয় না বা স্ক্যানশন করা হয় না। ঠিক আছে? তো পরীক্ষায় যেমন আসবে আসলে স্যার, এরকম আসবে, এর চেয়ে বেশি টেনশন করার দরকার নেই। হ্যাঁ। স্ক্যানশন কি সবসময় আয়াম্বিকই হবে? ওহো, কি বলছি, তুমি কি কথাগুলো আমার ধরতে পারছো না? বলো। স্যার আমি ঠিকঠাক বুঝতে পারতেছি না। কেন আমি বললাম যে যেগুলো লিরিক হবে সেগুলোকে আয়াম্বিকা করবা, কিন্তু অন্যগুলোও হতে পারে, কিন্তু সেগুলো তোমাদের নাই, ওগুলো বুঝতে হলে অনেক লাগবে। আমি এই কথাটা বারবার বলছি না? বলো। ও জি জি স্যার। স্যার, আপাতত কখনো আমাদের বলেছি? আপাতত এটা হ্যাঁ শিখলেই হয়ে যাবে। এটুকু হবে। আমি কখনো বলেছি যে স্ক্যানশন মানেই তুমি আয়াম্বিক পেন্টামিটার হয় অন্য মিটারে হয় না? এটা কথা একবার বলেছি? না না স্যার। স্যার। না স্যার। আমাকে ফলো করছো না কেন? আমি কথাগুলো যে বলছি মানে আমার মূল কথাটা শুনে বাকিগুলো তুমি আর শুনছো না। আমি তো বললামই যে তোমাদের এই লেভেল পর্যন্ত এইটুকু জানলেই হবে, আরও জানতে হলে অনেক ডিপ ব্যাপার আছে, ওগুলো জানার দরকার নেই। আর এটা পরীক্ষা আসলে যদি আসেও পরিচিতের মধ্যে হলে হবে, না হলে বাদ দিবা। জি কথা স্যার। বলতে পারছি? কারণ জি এটা স্যার, বুঝতে পারছি। শেখাতে জি হলে আমার স্যার। অনেক কিছু লাগবে, যেটার জন্য আমার এখন 15, আমি তো গত 3 দিন ধরে এই কথা বলে আসতেছি। স্যার এখানের জন্য শর্ট সাউন্ড লং সাউন্ড ওই যে হ্যাঁ ওগুলো এগুলো তোমাকে লাগবে। শেখাতে হবে। এখন 44 সাউন্ড চেনাতে হবে, তারপর সেগুলোর আবার জি কার উপর স্ট্রেস দিতে হয়, কোন কার উপর আনস্ট্রেস দিতে হয় সেগুলো শেখাতে হবে। অনেক ব্যাপার রয়েছে এগুলো, বুঝো না? হ্যাঁ ওগুলো যদি নিজে পারো তো করে নিবা, না হলে আপাতত এটার কথা বাদ দেবে, কারণ এটা পরীক্ষা আসতেও পারে আর নাও আসতে পারে। আসলেও ওই একটা প্রশ্ন আসবে, ওটা বাদ দিয়ে যাও, ওর চেয়ে অন্য কিছু পড়ো। আমার কথা ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ অতএব যতটুকু বলছি যে লিরিক আসলেই আয়াম্বিকে ধরবা। এবার আয়াম্বিকের পেন্টামিটার হবে না টেট্রামিটার হবে, সিলেবাল ভাগ করে তুমি যা পাবা তাই। ঠিক আছে? ওর ভিতরে 2-1টা ভুল হলেও কোনো সমস্যা না, কিন্তু সিম্পলি তুমি পারবা যেটুকু শেখানো হয়েছে। ঠিক তো?
জি স্যার। আচ্ছা, এটা কথা আমি বাদ দিলাম তাহলে, হ্যাঁ, এই প্রসঙ্গ বাদ দিলাম। এখন আমরা চলে আসি আমাদের রাইটিংয়ে। তাহলে রাইটিংয়ে আমরা গতদিন ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম, ল্যাঙ্গুয়েজ স্কিলস পড়েছিলাম, তারপর রাইটিং কি, রাইটিং স্কিলস কি সেটা পড়েছিলাম, তারপর রাইটিং স্টাইল কি সেটা পড়েছিলাম, ফর্মাল ইনফর্মাল রাইটিংয়ে কী কী বিষয় থাকে সেটা পড়েছিলাম, রাইটিং প্রসেসে কয়টা স্টেপ থাকে সেগুলোও আমরা পড়েছিলাম, তাই তো? আজকে আমরা ওই রাইটিং স্টেপের ভিতরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো যেটুকু পড়ানো হয়েছে গত ক্লাস পর্যন্ত, কারো কোনো সমস্যা আছে বুঝতে? না যতটুকু স্যার। পড়ানো হয়েছে যদি সমস্যা না থাকে তো ভালো, আর যদি থাকে সেটাও ভালো, কিন্তু জানাতে হবে, ঠিক আছে? ওকে। তাহলে একটা প্রশ্ন করি, যে রাইটিং স্টেজে মেজর 5 স্টেপের নাম বলতে পারবে কে? জাস্ট হাত তুলবা, আমি জিজ্ঞাসা করব। যে 5টা যে স্টেপ বলেছি, সেই 5টা স্টেপ কি কি হতে পারে, কে বলতে পারবে? যে বলতে পারবে একটু হাত তোলো। আচ্ছা বলো, একজনই হাত তুললো, তার মানে বাকিরা কেউ পড়েনি নাকি? স্যার বলি, হ্যাঁ। হ্যাঁ। স্টেপস অফ রাইটিং: প্রি রাইটিং, ড্রাফটিং, রিভিশন, এডিটিং, পাবলিশিং। এডিটিং এর সাথে প্রুফ রিডিংটা একটু বলবা। ঠিক আছে স্যার। প্রুফ রিডিং। তারপর হচ্ছে নুসরাত জাহান, বলো। নুসরাত জাহান আছো? আচ্ছা, পিঙ্কি ইসলাম, বলো। পিঙ্কি আছে? কি ব্যাপার, হাত তুলে সবাই কি মাইক্রোফোন অন করতে পারছেন না নাকি অবস্থা? আচ্ছা, নুসরাত জাহান মিতু, বলো। কি হলো, হাত তুলে সবাই চুপ হয়ে গেল, কি আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো স্যার। তাহলে বাকিরা শোনা যাচ্ছে। তাহলে বাকিরা কথা বলছো না কেন? হাত তুললা সবাই, নাকি আবেগে হাত তুলে ফেলছো? বোধহয় সবাই আবেগে হাত তুলছে। আচ্ছা, আবেগে হাত তুলেছে, তার মানে কেউ পড়েনি, তাই তো? স্যার জি আমি স্যার, বললাম ওইরকমই হবে স্যার। টপিকটা নিয়ে স্যার একবার আলোচনা করলে ভালো হয় স্যার। ছোট্ট একটা জিনিস, কিন্তু তোমরা পড়োনি, রেকর্ড ক্লাসও আছে। তাহলে হলো, কুলসুম বলো, কুলসুম খাতুন। Pre-writing, drafting, revising, editing, and proofreading and publishing. হুম মানে publication. হ্যাঁ, পাবলিশিং বললেই চলবে। আচ্ছা, মিউট রাখো তো। স্যার আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, সমস্যা নেই। এখন বলবো স্যার? হ্যাঁ বলো, বলে শেষ করো, আমরা আমাদের মূল টপিকে যাই। প্রি রাইটিং, ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং, পাবলিশিং। হুম এডিটিং এর সাথে প্রুফ জি রিডিংটা স্যার। যেন বাদ না যায়, হ্যাঁ, প্রুফ রিডিং কিন্তু একটা বড় আইটেম, মনে থাকবে। জি স্যার। হুম জি আচ্ছা, স্যার। এখন ওইগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব, ওইগুলোকেই এখন আমাদের, কারণ ওইগুলো স্যার আমাকে বলতে বলছিলেন। থাকার বলতে হবে না, আমরা জেনে গেছি যেহেতু, মানে পারবা পারবা বলে জেনে গেছি, এখন স্যার আমরা। নেটওয়ার্ক মানে কারেন্ট চলে গেছিল তো, নেট অন করতে করতে ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টেনশন নিও না। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব আমাদের এই প্রত্যেকটা আইটেম নিয়ে, কিন্তু ব্রিফ, তোমাদের তো ব্রিফ কোশ্চেন আসবে না, কিন্তু তারপরে ওরকম যে আইটেম, মানে একটা শর্ট কোশ্চেনে আলোচনা হতে পারে যে ডিসকাস দ্য 5 মেজর স্টেজেস ইন রাইটিং প্রসেস। তাহলে রাইটিং প্রসেসের এই স্টেজগুলোকে আমাকে ডিসকাস করতে হতে পারে, তাই না? তো সেই জন্য প্রত্যেকটা স্টেজে আবার কিছু লিখতে হতে পারে। তো আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করবো। এমনকি যে ছোট ছোট বিষয়গুলো আছে ভিতরের, এগুলো নিয়েও কিন্তু আলোচনা বা পরীক্ষায় আসতে পারে শর্ট কোশ্চেন, যে হোয়াট ইজ ব্রেন স্টর্মিং, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই ব্রেন স্টর্মিং, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এই জন্য আমরা এগুলোকে, স্যার স্টেজ, হ্যাঁ স্যার স্টেজগুলো কি সিকোয়েন্স মেইনটেইন করে লিখতে হবে? অবশ্যই। কেন, তুমি পাবলিশ করবে আগেই? রাইটিং এর আগে কি পাবলিশ করা যায়? না স্যার, না স্যার, না স্যার, এই জন্য আর কি শুনতেছিলাম। এখানে তো আমরা গত ক্লাসে পড়েছিলাম এগুলো কি একটা লিনিয়ার প্রসেস বলছিল না এই জায়গায় একটা কথা, মনে আছে? জি স্যার। রাইটিং ইজ অফেন জি ডিসক্রাইবড অ্যাজ আ স্যার। লিনিয়ার প্রসেস। লিনিয়ার প্রসেস মানে কি, প্রত্যেকটা স্টেপ কি এলোমেলো করে হবে, না ক্রনোলজিক্যাল হতে হবে? সিকোয়েন্স মেইনটেইন করে হবে। জি হ্যাঁ, স্যার। এই জন্য এটা অফেন বলা হয়েছে যে ডিসক্রাইবড তোমরা লিনিয়ার প্রসেস, মার্জিত। ক্লাসগুলোকে খেয়াল করো না, হ্যাঁ, তোমরা মনোযোগ দাও না, এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, তাহলে তো বিপদ। এই কথাটা ওখানে বারবার জোর দেওয়া হয়েছিল, যেগুলো সিকোয়েন্স মেনটেন করতে হবে। লিনিয়ার প্রসেস মানেই পরপর 1 2 দিয়ে 10 দিয়ে তোমাদেরকে উদাহরণ বোঝাইছিলাম, ঠিক আছে? যাও, তোমরা পড়োনি, এটা অধিকাংশই তোমরা এই শীটটা পড়োনি, আমি যেটা রিভিশন করতে বলেছি অধিকাংশই পড়োনি।
পড়া বাদ দাও তাহলে, যদি পড়তে ভালো না লাগে পড়া বাদ দিয়ে দাও, ঠিক আছে? এখন পড়বা না, পরে গিয়ে হামলায়ও না কিন্তু, এত সোজা মনে করো না। গতবার তাও একটু সোজা থাকলে এবার তোমাদের কিন্তু খবর আছে পড়াশোনা না করলে, চিৎপাটাং হয়ে যাবে পুরো। ওই জন্য পড়াশোনা একটু করো, যেগুলো পড়াই দিব সেগুলো আবার একটু পড়বা বাসায়। তোমাদের দেখে জি মনে স্যার। হচ্ছে তোমরা পড়ো না খুব একটা, তো তোমাদের রেসপন্সে খুব ঝামেলা আছে। আচ্ছা যাও, প্রি রাইটিং স্টেজ। প্রি রাইটিং স্টেজ মানে কি? একদম সংক্ষিপ্ত কথায়, প্রি রাইটিং স্টেজ মিনস দ্য অ্যাক্টিভিটি লেখার পূর্বের অবস্থা। বিফোর স্টার্টিং রাইটিং, তাই তো? মানে লেখা শুরু করার আগেই আমরা যা কিছু করি সেটাই হচ্ছে কিসের মধ্যে পড়ে? প্রি রাইটিং স্টেজ। মানে তুমি Pre-writing প্ল্যান করবা যে আমি এইটা লিখবো। মনে করো তুমি একটা ছোট গল্প লিখতে চাচ্ছ, তুমি একটা গল্প লিখতে চাচ্ছ, তাহলে আন্দাজে গল্প লিখতে চাচ্ছ মানে লেখা শুরু হয়ে যাবে, হ্যাঁ? না স্যার। তোমাকে না স্যার, আগে ভাবতে হবে। তুমি আসলে কি লিখবা, কেন লিখবা, কাদের জন্য লিখবা, লেখাটা তুমি কি নভেল লিখবা না পয়েম লিখবা নাকি শর্ট স্টোরি লিখবা না এসে লিখবা, অনেক কিছু তোমাকে ভাবতে হয়। এবং যা লিখবা তার সম্পর্কে তথ্য তোমাকে কালেক্ট করতে হতে পারে। মূলত তুমি একটা নিউজ পেপারে একটা নিউজ আর্টিকেল লিখবা, কি বিষয়ে লিখবা? যে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে। তাহলে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে তুমি যদি একটা নিউজ লেটার লিখতে চাও, তাহলে তুমি আসলে এটা সম্পর্কে লিখতে গিয়ে তোমাকে তো তথ্য কালেক্ট করতে হবে না? বলো যে জি স্যার, রোড ইনফরমেশন লাগবে। অ্যাক্সিডেন্টে কতজন মারা যাচ্ছে প্রতি মাসে যতজন মারা যাচ্ছে তারা কোন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তাই তো? সেটা কি রোড অ্যাক্সিডেন্টে নাকি ইলেকট্রিক শকে অ্যাক্সিডেন্টে, এরকম। তারপর যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিসে বেশি মারা যাচ্ছে, মোটরসাইকেলে নাকি গাড়িতে না ট্রাকের অ্যাক্সিডেন্টে? মোটরসাইকেলে হলে কোন জাতীয় মোটরসাইকেলে বেশি মরতেছে, হ্যাঁ, বড় না ছোট? বড় মোটরসাইকেল হলে জি স্যার। কোন কোম্পানির মোটরসাইকেলে বেশি মরতেছে? এরকম করে তুমি কি করছো, মানে অনেক কিছু ভাবতে, এই যে ভাবনাটাকে বলা হয় ব্রেন স্টর্মিং। হ্যাঁ, তথ্য একটা, কিন্তু সেই তথ্যটাকে বিশ্লেষণ করার প্রক্রিয়ার মাধ্যমে অনেক তথ্য করে ফেলাটাই হচ্ছে কি ব্রেন স্টর্মিং। ব্রেনস্টর্মিং। হ্যাঁ, মনে করো আমি Brainstorming. চাচ্ছি কি আমার স্টুডেন্টদের, যে আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের উপরে ভিত্তি করে আমি একটা রিসার্চ করব যে ইংলিশ দুর্বলতায় আমার স্টুডেন্টদের সবচেয়ে বড় কারণটা কি। তাহলে এই কারণটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমার স্টুডেন্ট সংখ্যা 100, কিন্তু 100 স্টুডেন্টকে আমি মোটামুটি 500 স্টুডেন্টের মতো ইউজ করব। কেমন ভাবে? মনে করো আমি প্রথমে ধরলাম যে প্রথমে ধরবো হচ্ছে গ্রাম থেকে কতজন আছে, শহর থেকে কতজন আছে। এবার হচ্ছে তারপরে ধরবো এই এই ফ্যামিলির মধ্যে গরিব কতজন আছে, ধনী কতজন আছে, বা মিডল ক্লাস কতজন আছে। তারপরে ধরবো হচ্ছে কতজন স্টুডেন্ট ইরিগুলার এবং রেগুলার। তারপরে কতজন স্টুডেন্ট গ্রাম মানে কলেজ থেকে অনেক দূরে বসবাস করে, তাই তো? এই অনেক কিছু ভাববো। তারপরে ভাববো হচ্ছে টিচারদের সাথে স্টুডেন্টদের সম্পর্ক কেমন। দেখো আমার স্টুডেন্ট কিন্তু 100 জন, এই 100 জনের উপর ভিত্তি করে আমি অনেকগুলো কিন্তু স্টেপ তৈরি করে ফেলেছি। এইগুলো কি, যে আমার অল্প ইনফরমেশনকে, তাই তো, চিন্তা ভাবনা করে ম্যাপিংয়ের মাধ্যমে এটা ওটা করার মাধ্যমে যে ওটার তথ্যগুলোকে বাড়িয়ে ফেলা, সিস্টেমগুলোকে আরও অ্যানালাইসিস করার যে প্রক্রিয়াটা, এইগুলোকে কি বলছি আমি? প্রি রাইটিং স্টেজের একটা বড় বিষয় হচ্ছে ব্রেন স্টর্মিং। থিঙ্কিং তো আছে। তারপরে দেখো, ইন দ্য প্রি রাইটিং স্টেজ দ্য রাইটার প্ল্যানস অ্যান্ড প্রিপেয়ার্স হিজ অর হার রাইটিং, তাই তো? সে তার রাইটিংগুলো প্রিপেয়ার করে, প্ল্যান করে। ডুইং থ্রু প্রিপারেটরি ওয়ার্ক, বিশেষ করে প্রিপারেটরি ওয়ার্ক ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কি, ইট উইল সেভ আ লট অফ টাইম। তুমি লেখা শুরু করার আগেই যদি না ভেবে রাখো, লিখতে লিখতে ভুল হতে পারে, ওই এটা মনে বাদ পড়ে গেছে, হায় রে আমি উল্টা লিখে ফেলছি। যেমন পরীক্ষার হলে আমরা করি। হ্যাঁ, এই জায়গাগুলো একটু মিউট রাখো। তো এই জায়গাগুলো খেয়াল করতে হবে যে আমি যখন একটা কাজ করব তখন আগে থেকে ভাবলে পারে আমার ভুল হওয়ার সম্ভাবনা কম যাবে, তাই তো? আর ভুল যখন সম্ভাবনা কম হবে তখন আমার টাইমটা বেঁচে যাবে। এই যে অর্গানাইজ করা, লেখা শুরু করার আগে এই যে অর্গানাইজ করা, এগুলো প্রি রাইটিং স্টেজের মধ্যে পড়ে। দিস ইজ অলসো দ্য স্টেজ হোয়ার ওয়ান রিসার্চেস ওয়ানস টপিক। তাহলে একজনের রিসার্চগুলোকে, মানে টপিকগুলোকে রিসার্চ করে, অ্যান্ড লুক ফর রেলিভেন্ট সোর্সেস থ্রু লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে হচ্ছে রিসার্চ করার জন্য যে বই পড়া হয়। মনে করো তুমি এখন রোড অ্যাক্সিডেন্টের নিয়ে যে কথাটা বলবা, তাহলে কতজন মারা যাচ্ছে এই হিসাবটা তুমি কোথায় পাবা? বলো, কতজন মারা গেছে এই হিসাবটা তুমি কোথায় পাবা? অ্যাক্সিডেন্টে কতজন মারা স্যার গেছে আমি আশেপাশের মানুষের সাথে ইনফরমেশন কালেক্ট ওইরকম করব। করে তুমি পাবা, সঠিক তথ্য পাওয়া সম্ভব ওইভাবে। স্যার ইন্টারনেটের মাধ্যমে। হ্যাঁ, তোমাকে স্থানীয় হাসপাতালে যেতে হবে, তাই না? ওদের ওখানে রেজিস্ট্রি করা থাকে, অ্যাক্সিডেন্টগুলোর কি থাকে, পোস্টমর্টেম করা থাকে, রেজিস্ট্রি করতে হয় না? বলো। হ্যাঁ, তাহলে তুমি জি কোথায় স্যার। যাবা? হাসপাতালে যাবা।
তারপরে নিউজ পেপার পড়বা, তাই না, যে ওই জেলাতে যে নিউজ পেপারগুলো আছে সেই নিউজ পেপার, যে অনেক সময় হাসপাতালে আসেনি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে বা এরকম কিছু, তাহলে নিউজ পেপার, তারপরে লোকজনের সাথে কথা বলবে, এটাও আছে, লোকজনের সাথে কথা বলবো, মানে অনেক কিছুর মাধ্যমে তুমি কি করবা, তোমার রেলিভেন্ট সোর্সগুলোকে খুঁজবা, যে আমি কোথায় গেলে পারে আমি সঠিক তথ্যটা পাবো যে গত 1 বছরে প্রতি মাসে কতজন করে মারা গেছে, এটা আমার জানা দরকার, এবং এই মৃত্যুর মধ্যে কতজন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং কোন জাতীয় বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই তথ্যগুলো জানতে হলে আমার রেলেভেন্ট সোর্সটা লাগবে। তাহলে এর জন্য কী করতে, আমি রিসার্চ করতেছি, আমার টপিকটাকে রিসার্চ করতেছি, আমি রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা আর্টিকেল লিখবো, তাহলে সেটাকে আমার রিসার্চ করতে হবে, তাই না? এবং এই স্টেজে এসে আমরা করি কি, দেখো, দিস স্টেজ ইনক্লুডস থিঙ্কিং, ব্রেনস্টর্মিং, রিডিং, পড়া, কি পড়া, নিউজ পেপার পড়া বা মানে বিভিন্ন ধরনের যে রেজিস্টারগুলো থাকে হাসপাতাল বা ক্লিনিক বা জেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদে যে আর বইগুলো থাকে, সেগুলো কি করি আমরা পড়ি, কিসের মাধ্যমে পড়ি, স্ক্যানিং অথবা স্কিমিংয়ের মাধ্যমে পড়ি। এখন স্ক্যানিং আর স্কিমিং টেকনিক কি, এগুলোও পরীক্ষাতে এসেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ক্যানিং অ্যান্ড স্কিমিং, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্ক্যানিং বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্কিমিং টেকনিক, এগুলো নিয়েও প্রশ্ন। তাহলে স্ক্যানিংটা কি, স্যার স্ক্যানিং ওই যে স্ট্রেস এন্ড আনস্ট্রেস গুলো না? বলো। স্ক্যানিং হচ্ছে স্ট্রেস এন্ড আনস্ট্রেস গুলো না? না 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 না, ওগুলো নিয়ে আলোচনা আছে, টেনশন করো না, ওগুলো বলবো। মানে রিডিং টেকনিক, এটা হচ্ছে কি এক ধরনের রিডিং টেকনিক, তো ওটা পরে বলছি। তারপর হচ্ছে টকিং টু আদার্স, এই যে ওনার সাথে কথা বলা, টেকিং নোটস, মেকিং প্ল্যান অর আউটলাইন অফ দ্য স্ট্রাকচার অফ দ্য রাইটিংয়ের জন্য আমরা একটা আউটলাইন করতেছি স্ট্রাকচারের, অথবা মূল কথা হলো অ্যাভেলেবল গ্যাদারিং ইনফরমেশন। তার মানে প্রি রাইটিং স্টেজে আমরা লেখা শুরু করার আগে যে ধরনের অ্যাক্টিভিটি করি, সেটা চিন্তা থেকে শুরু করে লোকজনের সাথে কথা বলা, পড়াশোনা করা, ব্রেনস্টর্মিং করা, যাই করি না কেন সবই আমার প্রি রাইটিং স্টেজের মধ্যে পড়ে, কারণ আমরা লেখা এখনো শুরু করি নাই। তাই তো আমাদের মেইন প্ল্যানটা এখন, মানে প্ল্যান করতেছি কিন্তু লেখাটা আমি এখনো শুরু করি নাই। এই স্টেজে যতগুলো অ্যাক্টিভিটি হবে সব কিসের মধ্যে পড়বে, প্রি রাইটিং। রাইটিং স্টেজ। প্রি কথাটা বলেই দিচ্ছে, প্রি মানে হচ্ছে পূর্ব, কিসের পূর্ব, পূর্ব। রাইটিং পূর্ব। এখন Writing এর এর। ভিতরে স্যার আপনি ওই স্যার ওই যে স্ক্যানিং আর স্কিমিং এর ওই টেকনিকে স্যার ওইটা একটু বিস্তারিত বললে ভালো হতো স্যার। আসছে এই যে আমি সব রেখেছি, তুমি টেনশন করো না, তো আমি তো জানছি যে দেখো স্ক্যানিং নিয়ে কথা আছে, তারপর উদাহরণ সহ সব বোঝানো আছে, স্কিমিং নিয়ে কথা আছে, ঠিক আছে? ওকে স্যার, কন্টিনিউ করুন। ওকে, টেনশন নিও না, হ্যাঁ আমি দিচ্ছি, বলছি। এবার হচ্ছে তাহলে এখানে আমরা প্রি রাইটিং স্টেজের ভিতরে যে কার্যক্রমগুলো পেলাম, সেটা হচ্ছে এরকম পরীক্ষা থাকতে পারে যে হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস উই ডু, তাই তো, বা উই রিলেট ইন প্রি রাইটিং স্টেজ। তখন আমরা বলতে পারি থিঙ্কিং, ব্রেনস্টর্মিং, রিডিং ইউজিং স্ক্যানিং অ্যান্ড স্কিমিং টেকনিক, টকিং টু আদার্স, টেকিং নোটস, মেকিং প্ল্যান আর আউটলাইন অফ দ্য স্ট্রাকচার অফ দ্য রাইটিং অ্যান্ড অ্যাভেলেবল গ্যাদারিং ইনফরমেশন। এই প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো খেয়াল রাখবা যে প্রত্যেকটা লাইন কিন্তু এখানে যা লিখে দিয়েছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা যদি ব্রিফ কোশ্চেন থাকতো, এখানে অনেকগুলো ব্রিফ কোশ্চেনের উত্তর আছে। এখন জানি না তোমাদের ব্রিফ কোশ্চেন থাকবে কি না থাকবে, তো তারপরেও এগুলো প্রত্যেকটা খেয়াল রাখবে, কারণ শর্ট কোশ্চেন হিসেবে থাকলেও আসতে পারে। তাহলে এবার হচ্ছে ব্রেন স্টর্মিংটা কি। ওই যে ব্রেন স্টর্মিংয়ের কথা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, যে তুমি হয়তো অল্প তথ্য পেয়েছো, হ্যাঁ, আইডিয়া আছে অল্প, কিন্তু সেই আইডিয়াকে মানে কি বলবো, মানে চিন্তা ভাবনা করে তুমি যখন ম্যাক্সিমাম আইডিয়াতে রূপান্তর করছো, হয় যে আমার ক্লাসের হচ্ছে 100 স্টুডেন্ট, কিন্তু সেই স্টুডেন্টগুলোকে আমি কি করছি, বিভিন্ন ক্লাস্টারে ভাগ করছি, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে ভাগ করছি না, কে গ্রাম থেকে আসছে, কে শহর থেকে আসছে, এর ভিতর গরিব কে, ধনী কে, তো কে রেগুলার কে ইরেগুলার, কে মানে কলেজ থেকে অনেক দূরে, কে কলেজ থেকে কাছে, কলেজ থেকে দূরের ছেলে মেয়ে ক্লাসে আসে বেশি নাকি কলেজ থেকে কাছের ছেলে মেয়ে ক্লাসে আসে বেশি, ক্লাসের উপস্থিতি কি, এই সব কিছুকে আমরা কি করছি, একটা ক্লাস্টার বা গ্রুপে ভাগ করছি। গ্রুপে ভাগ করে অল্প আইডিয়াকে আমি কি করছি, ব্যবহার করে আরও বেশি আইডিয়া আমি জেনারেট করছি, ঠিক আছে? তো এই প্রক্রিয়াটাকে বলা হয় কি, ব্রেন স্টর্মিং। কি বুঝতে পারছো? হ্যাঁ বলো স্যার হোয়াট ইজ দ্য স্যার প্রপার মিনিং অফ বেঙ্গলি মিনিং অফ ব্রেনস্টর্মিং? বেঙ্গলি মিনিং এ যাইও না, বেঙ্গলি মিনিং বলতে পারবো না এখানে কোনো দিকে, ঠিক আছে? তো আমি যে বলেছি কথাটা সেটা কি বোঝনি? ইয়েস স্যার, আই হ্যাভ আন্ডারস্টুড। জি স্যার, এটাই বুঝছি। হচ্ছে যথেষ্ট। বাংলা মিনিং জানার তুমি ডিকশনারিতে জেনে নিও, ঠিক আছে? তো যেটা বিশ্লেষণ করে বলছি সেটা খেয়াল রাখো, হ্যাঁ। ওই বাংলা মিনিং দিয়ে এটার মিনিংটা পুরোপুরি আসবে না, তোমাকে যেটা বোঝাচ্ছি সেটা খেয়াল করো, ঠিক আছে? তো ব্রেন স্টর্মিং মানে এখন মনে ব্রেনের ভিতরে ঝড় তুলে দেওয়া, এরকম ভাবলে হবে না কিন্তু, ঠিক আছে? নো স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখানে বলছে কি, ব্রেন স্টর্মিং কি একটা প্রসেস, এটা একটা প্রসেস ডিজাইন টু অবটেইন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আইডিয়াস রিলেটিং টু আ স্পেসিফিক এরিয়া অফ ইন্টারেস্ট। তাহলে একটা নির্দিষ্ট এরিয়াতে
তুমি যখন কি করবা, অল্প আইডিয়া থেকে আরও বেশি আইডিয়া বাড়ানোর চেষ্টা করবো, অবটেন করার চেষ্টা করবো, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। ইট ইজ অলসো আ টেকনিক দ্যাট ম্যাক্সিমাইজেস দ্য অ্যাবিলিটি টু জেনারেট নিউ আইডিয়াস। তাহলে যে আইডিয়া আছে তার ভিতর থেকে তুমি নিউ আইডিয়াগুলো বার করছো। অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান ইনফর্মাল ওয়ে অফ গ্যাদারিং আইডিয়াস, থটস অ্যান্ড দেখো ইনফরমেশন রিগার্ডিং আ সার্টেন টপিক। তাহলে একটা নির্দিষ্ট টপিক সম্পর্কে তুমি অনেক বেশি আইডিয়া, অনেক বেশি থট, অনেক বেশি ইনফরমেশন কীভাবে গ্যাদার করতে পারবা। অর্গানাইজিং ইট টু ক্রিয়েট আ মিনিংফুল টেক্সট। একটু মিউট রাখবা গো, কারো মনে আনমিউট করা আছে। হ্যাঁ, এটা রেকর্ডিং হয়ে গেলে তোমাদেরই ডিস্টার্ব হবে। হ্যাঁ, যখন কথা বলবা শুধু তখন তোমরা আনমিউট করবা, বাকি সময় মিউট রাখবা। তাছাড়া ওখানে বাইরের থেকে তোমার সাউন্ড আসছে, নড়াচড়া করতেছো, দুপদাপ সাউন্ড আসতেছে। এতে রেকর্ডিংটা হয়ে গেলে তোমরা রেকর্ডিংটা নিজেরাই পড়তে গেলে ডিস্টার্ব বোধ করবা পরবর্তীতে, যে সবসময় একটা সাউন্ড আসবে। হ্যাঁ, আচ্ছা, তাই বলছে দেখো এখন ব্রেন স্টর্মিং এর অনেকগুলো টেকনিক আছে। আমি দেখো, ক্লাস করতেছি তো লাইভ কারো কি সমস্যা হচ্ছে বুঝতে? স্যার ওই যে সাউন্ড আসতেছে, হ্যাঁ, সাউন্ড আসতেছে আনমিউট বলে তো বললাম। তো তোমরা স্যার। মাইক্রোফোন গুলো কারো অন আছে। তাহলে আমি এখন আপাতত বন্ধ রাখি পড়ানোটা। হ্যাঁ, তোমরা তোমরা আগে সাউন্ডটা ক্রিয়েট করা শেষ করো, তারপর আমি পড়ানো শুরু করি, হবে না? স্যার জাফরিন নামে তার মানে মিউটটা অন আছে, মানে তো ওর হলো মাইক্রোফোন অন আছে। জাফরিন। তো বারবার বলছি, তোমরা যদি না বোঝো এটা কি আমার সমস্যা হবে বলো? এটা কি আমার সমস্যা হবে পরবর্তী ক্লাস করতে স্যার গেলে? আগের রেকর্ড ক্লাসগুলো তো এরকম অনেক প্রবলেম হয়েছে, বোঝাই যায় না একটা কথা এরকম। তাহলে তোমরা যদি না বোঝো তো আমি কি করবো বলো? সবাইকে মিউট করে দিই আমি এখান থেকেই দেবো? জি স্যার, এটাই করেন, এটাই না, বেস্ট হবে। তারপরে তোমরা যদি কথা বলতে চাও তখন কি আমি বুঝবো কে কথা বলতে চাই? স্যার তখন হ্যান্ড রাইজ করব, আমরা হ্যান্ড রাইজ করব। তাহলে বারবার যখন হ্যান্ড রেজ করবো, আমি বারবার এখান থেকে বাদ দিয়ে ওখানে গিয়ে দেখবো যে কে কে হ্যান্ড রেজ করলো, বলো? না স্যার, এটা তো টাইম লস হবে। যে আমাকে বারবার গিয়ে দেখতে হবে কে হ্যান্ড রেজ করলো? তাহলে তোমরা কথা বলো ঠিক আছে, কিন্তু আমি বলছি কি যখন কথা বলার প্রয়োজন নেই তখন আনমিউটটাকে মিউট করে রাখো। এতে তো তোমাদেরই সমস্যা হবে, আমার তো না। আমি তো আর এই রেকর্ড ক্লাস দেখতে যাবো না, তোমরাই দেখতে যাবা। স্যার আমরা আনমিউট, স্যার মিউট করে রাখছি, আপনি কন্টিনিউ করেন স্যার। তোমাদের বারবার এখনই বলে আসলাম, তারপরে সেটাই চলতেছে। হ্যাঁ, তোমাদের নিয়ে খুব বিপদ। একটা কথা মনে হয় বাংলা না ইংরেজিতে বললে বুঝবা, বুঝি না আমি। হ্যাঁ, কথা বলবা না কেন অবশ্যই, কিন্তু আনমিউট করে রাখলে তুমি এটা দাপাদাপি করছো, তুমি ঘুরতেছো, তুমি মানে অনেকে তো ঘুমায় গেলে তার ইয়াও চলে আসে, নাক ডাকা চলে আসছে। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে ক্লাসে এরকম ঘটনা ঘটছে, হঠাৎ করে দেখি নাক ডাকা সাউন্ড, কি হলো দেখি একজন ঘুমায় গেছে। আনমিউট অবস্থায় ঘুমায় গেছে, তাহলে হবে? স্যার এমন অনেক সময় হয়, দেখা যায় যে অন করলে আর মনে থাকে না। হ্যাঁ, সেটাই বলছি, একটু সতর্ক থাকবো। তোমরা তো এদিকে খেয়াল করতেছো, তোমাদের কাছে কি সাউন্ডগুলো যায় না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওকে, তো যাও। তাহলে এখানে সেটা ব্রেনস্টর্মিং এর বিষয়টা বলা আছে। এখন ব্রেনস্টর্মিং করতে গিয়ে আমরা কিছু টেকনিক ইউজ করতে পারি। দেখো, আমরা যদি ব্রেনস্টর্মিং টেকনিকের কথা বলি তখন দেখো অনেক বিষয় আসবে। এখানে আমরা একটু ইয়াতে দেখি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম করে বিভিন্ন কাজ করতে পারে মানুষ। মনে করো এটা এটা একটা বিষয়, এটা কিন্তু একটা ব্রেন স্টর্মিংয়ের কাজ। কিভাবে? মনে করো আমার ক্লাস, এখন একটা জিনিস খেয়াল করো, আমি তাহলে ইংলিশ স্টুডেন্ট, মানে আমার ক্লাসের যে মানে কি বলবো ইংরেজির স্টুডেন্টগুলো আছে তাদের নিয়ে আমি একটা গবেষণা করবো। তাহলে শুধু ইংলিশের বললেই হবে না, এখানে আলাদা ভাগ হয়ে যাচ্ছে যে কোন ইয়ারেরটা নিয়ে করবো, তাই না? তাহলে মনে করো আমি ধরলাম এটা হচ্ছে কি আমার ইংলিশ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, এটাকে ধরলাম, ধরার পর করলাম কি আমি 4টা ভাগে ভাগ করলাম। প্রথমে 4টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে তো, বা 2টা ভাগে ভাগ করলাম। প্রথমে 1টা 2টা যে হচ্ছে শহর আর গ্রাম, ঠিক আছে। তারপর 8টা ভাগে ভাগ করলাম দরিদ্র এবং মোটামুটি সচ্ছল। এরকম করে কি আমরা কি এরকম ম্যাপ করতে পারি। দেখো, এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং বলা হয়, মানে তুমি মনে মনে একটা ম্যাপ তৈরি করে ফেলেছো যে কিভাবে তুমি এই কাজগুলো করবা। হ্যাঁ, যেমন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি আমরা একটু ধরি, যে টোটাল হলো কি এখানে রোড অ্যাক্সিডেন্ট। এখন রোড অ্যাক্সিডেন্ট মধ্যে দেখো বাইক অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট বা পথচারী অ্যাক্সিডেন্ট, ঠিক আছে তো, করলাম। এরপর হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টের মধ্যে ধরলাম, বাইকের অ্যাক্সিডেন্টের মধ্যে ভারী অথবা হালকা, তাই তো। এবার দিলাম ভারী বলতে কোন কোম্পানির, হোন্ডা নাকি হচ্ছে কি বলবো কি যেন আছে, ইয়ামাহা, তাই তো। তারপরে আর কি কি আছে,
হ্যাঁ বলো কি কি মোটরসাইকেল স্যার আছে? সুজুকি আছে, সুজুকি আছে, হায়াবুসা আছে, তারপরে টিভিএস হায়াবুসা আছে, আছে স্যার, এরকম গুলা। ডিসকভারি আছে, হ্যাঁ, হোন্ডা আছে। এরকম ভাবে তুমি কি করলা, এগুলোকে ভাগ করতেছো যে কোনটাতে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে নিশ্চয়ই সেই গাড়ির সমস্যা আছে, সেটা আমি খুঁজে বার করবো, তাই না? বা কোন রাস্তাতে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, সেই রাস্তার কোন জায়গাতে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, তার মানে রাস্তার বাঁকে বা কোনো জায়গায় একটা প্রবলেম আছে। এরকম হয় না যে কিছু কিছু জায়গায় রাস্তায় থাকে না যেটা হচ্ছে দুর্ঘটনা প্রবণ বাঁক বা এলাকা, এরকম বলাই হয়, কিন্তু তার মানে ওখানে ওরকম হচ্ছে। তার মানে তুমি লেখা শুরু করার আগে এরকম একটা কাগজ নিয়ে তুমি তোমার মতো করে কি করবা, ব্রেন স্টর্মিং করবা। আর ব্রেন স্টর্মিং করার এরকম কিছু পদ্ধতি আছে, কিনোট পদ্ধতি, তারপরে যে দেখো বাটারফ্লাই গার্ডেন পদ্ধতি, মাইন্ড ম্যাপিং পদ্ধতি, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রুপিং পদ্ধতি, এরকম বিভিন্ন পদ্ধতিতে মেইনলি কি করা হয়, তথ্যগুলোকে মানে নিয়ে আমরা আরও নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা করি। তাই বলছি দেখো, দেয়ার আর আ নাম্বার অফ ইউজফুল টেকনিক্স ফর ব্রেন স্টর্মিং। তাহলে ব্রেন স্টর্মিংয়ের টেকনিকগুলো কী কী হতে পারে? ফ্রি রাইটিং। ফ্রি রাইটিং মানে মনে যা আসছে তুমি তাই লিখতেছো। লিস্টিং মানে কি, তালিকা তৈরি করা, হ্যাঁ, তালিকা তৈরি করা। ক্লাস্টার মানে কি, গ্রুপ তৈরি করা, মানে হচ্ছে একটা দল তৈরি করা। তারপর হচ্ছে ম্যাপিং তৈরি করা, ম্যাপ, একটা ম্যাপ তৈরি করা বা মাইন্ড ম্যাপিং বলা হয় যেটাকে। তো এইভাবে বিভিন্ন কার্যক্রমগুলো কিসের ভিতরে থাকতে পারে, ব্রেন স্টর্মিংয়ের ভিতরে থাকতে পারে। তা কি কথা বুঝতে পেরেছো? ব্রেন স্টর্মিং আসলে কি বোঝাতে যাচ্ছে এই জায়গায়? জি স্যার, বেসিক ধারণা তথ্য পাইছি পেয়েছো স্যার। 5টা, কিন্তু সেই 5টা তথ্যকে ব্যবহার করে তুমি কিভাবে 100টা তথ্য বার করে ফেলতে পারো। তাহলে ওর জন্য তোমাকে অনেক কিছু করতে হচ্ছে, হ্যাঁ? তার মানে হচ্ছে গ্যাদারিং আইডিয়াস, নিউ আইডিয়া। তাহলে হচ্ছে তুমি অল্প কিছু আইডিয়া থেকে কিভাবে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ সংখ্যক আইডিয়াতে রূপান্তর করতে পারো। আর এটা একমাত্র সম্ভব থিঙ্কিংয়ের মাধ্যমে বা ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে। কি কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্যানিং আর স্কিমিং, এই দুটো একটু খেয়াল রাখো, এটা অনেক সময় প্যাচ লেগে যেতে পারে, স্ক্যানিং এবং স্কিমিং। আচ্ছা, এখন একটু তোমাকে বলি, মনে করো তোমার কলেজে তোমার রেজাল্ট দিয়েছে, ঠিক আছে, তোমার হচ্ছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তা তোমার রোল নম্বরটা খোঁজার জন্য তুমি কি করবা? সব রোল নম্বরগুলো দেখবা নাকি তুমি রেঞ্জ খুঁজবা? বলো তো। রেঞ্জ তোমার রেঞ্জ যদি হয় যে 512, তাহলে তুমি কি 1 থেকে শুরু করবা? বলো। 1 2 তুমি তখন দ্রুত খুঁজবা, দ্রুত। তোমার সব পেজ পড়ার দরকার নেই, তুমি শুধু উপরে খুঁজবা। যেমন ডিকশনারিতে আমরা ওয়ার্ড খুঁজি না, ডিকশনারিতে আমরা কি একদম প্রথম থেকে খোঁজা শুরু করি প্রত্যেকটা ওয়ার্ড? বলো। না স্যার। তাহলে কি না, আমরা স্যার। আমরা পড়ি যে আমার শব্দটা হচ্ছে টি দিয়ে শুরু, তাহলে টিতে যাব, টি এর পরে ই আছে মানে টি এ ই, এরকম আমি চলে যাই। মোটামুটি 3টা লেটার মিলে গেলে আমরা দ্রুত পেয়ে যাই। তাহলে 3টা লেটার মিলিয়ে আমরা ডিকশনারিকে খোঁজার চেষ্টা করি। তাহলে এই যে দ্রুত একটা ফাইন্ড আউট করা, ঠিক আছে, তাহলে দ্রুত ফাইন্ড আউট করছি এবং সব তথ্যের দিকে আমরা কিন্তু মনোযোগ দিচ্ছি না, দিচ্ছি? বলো। আমরা কিন্তু সব ইনফরমেশনের দিকে মনোযোগ দিচ্ছি না, আমরা মনোযোগ দিচ্ছি রেলিভেন্ট যেটুকু সেইটুকু। বুঝতে পেরেছো? ওই যে বললাম যে আমি যখন 500 ঘরে যাচ্ছি তখন আমি একবারে 512 খুঁজে পাচ্ছি না, আমি মোটামুটি 500 ঘরে গেলাম, মানে 512 মানে বুঝতে হবে যে 508 10 বা এদিকে 519 20 এর মাঝামাঝি কোনো একটা জায়গাতে থাকবে। তার মানে 550 যদি আমার চোখে আসে, আমি কি সেটা দেখবো? বলো, না এড়িয়ে যাব দ্রুত? এড়িয়ে যাব। এড়িয়ে যাব। ঠিক নিউজ পেপার পড়ার মতো, যে তুমি ধরো নিউজ পেপার পড়তেছো, তো নিউজ পেপারে হয়তো বা তোমাদের ফার্স্ট ইয়ারের যে রুটিন সেটা পাবলিশ হওয়ার কথা আছে, তাই তো? যে এখন তো মোটামুটি ওয়েবসাইটে দিয়ে যায়, ফেসবুক, ইন্টারনেট, কিন্তু মনে করো যে সেই সময় ছিল না। এখন হলো কি, তুমি তোমার নিউজ পেপারে জানাই দেওয়া হতো, তা নিউজ পেপারে মনে করো ওই রুটিনটা পাবলিশ করা হয়েছে, তাহলে তুমি কি প্রথম থেকে শেষ পাতা পুরোপুরি পড়বা? বলো তো নিউজ পেপারের। না স্যার। নাকি চোখ বুলিয়ে যাবা? না, স্যার। তুমি চোখ বুলিয়ে যাবা এবং যেখানে রুটিন বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা এরকম শব্দ আছে তুমি সেইটাতে একটু দেখার চেষ্টা করবা, করে তুমি তোমার সঠিক তথ্যটা খুঁজে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন করব তোমাদের আমি, হ্যাঁ, মনে করো এই প্রশ্নটা, এইটুকু আপাতত পড়ো না তোমরা, হ্যাঁ, এটুকু আমি একটু ঢেকে দিলাম, মনে করো, আচ্ছা, কালো দিয়ে এইটা। এখানে বলা হচ্ছে হাউ মেনি টিমস উইল প্লে ইন 26 ওয়ার্ল্ড কাপ। 2026 সালের বিশ্বকাপে কয়টা দল খেলবে? তাহলে তাহলে তুমি এখানে কি খুঁজবা বলো তো? কি খুঁজবা? মনে কি আছে? দল সংখ্যা খুঁজবো, সংখ্যা মানে খুঁজবা, দল। দল সংখ্যা খুঁজবা।
তাহলে এই দল সংখ্যা খোঁজার জন্য পুরো সেন্টেন্সটা না পড়লেও চলবে, শুধু যেখানে সংখ্যা আছে তুমি সেই জায়গায় মনোযোগ দিবা, তার আশেপাশে দুই একটা শব্দ খেয়াল করলেই বুঝতে পারবা। তাহলে কে খুব দ্রুত আনসার করতে পারবে এটা পড়ার পর? দেখি এইটা 32 টিমস। 32 teams, 32 টিমস, ভালো করে সংখ্যা 48 টিমস, 48 টিমস। 32 টিমস আছে, 48 টিমস আছে, কিন্তু বলা হচ্ছে লাস্ট 2026 কারা কয়জন খেলবে। হ্যাঁ 48 হ্যাঁ 48 teams. 8 টিমস ফর দা 2026 ওয়ার্ল্ড কাপ। আর বাকি সেমিস্টার পড়া লাগছে উত্তর খোঁজার জন্য? লাগছে? এগুলো কি পড়া লাগছে? এগুলো কি সব পড়তে হয়েছে? না স্যার। তাহলে এখানে জাস্ট আমি যেহেতু হাউ মেনি, তাহলে হাউ মেনি 2022 সালও হবে না, 1998 সালও হবে না, যেহেতু 2026 সাল বলা হয়েছে, তার মানে 2026 সাল কোথায় আছে তার সাথে রিলেটেড টিম যেখানে বলা হচ্ছে সেখানে। বাকি আর কি আছে না আছে ওগুলো আমার দরকার নেই, ওগুলো আমি। জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে এইটা হচ্ছে কি স্ক্যানিং। তাহলে স্ক্যানিং মানে হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন দ্রুত খোঁজার যে টেকনিক তাকে বলা হচ্ছে কি স্ক্যানিং। স্ক্যানিং। বাকি ইনফরমেশনগুলো পুরো বাদ। তারপরে দেখো, স্ক্যানিং ইজ আ টেকনিক অফ রিডিং আ টেক্সট কুইকলি টু ফাইন্ড আউট স্পেসিফিক ইনফরমেশন। তাহলে তুমি তোমার রেজাল্ট, রোল নাম্বার খুঁজতে যাচ্ছ, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিন খুঁজতে যাচ্ছ, তোমার পরীক্ষার ডেট কোন সময় আছে সেটা খুঁজতে যাচ্ছ, এইগুলো করা বলছে। স্ক্যানিং ইজ কমনলি ডান ইন এভরিডে লাইফ। প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে স্ক্যানিং করি, তাই তো? ইন স্ক্যানিং যেমন আমরা অনেক সময় মোবাইল নাম্বার খুঁজি না, যে একজনকে কল দিব, তার নামটা খোঁজার জন্য মনে করি এম দিয়ে শুরু, তাহলে আমরা এবিসিডি দিয়ে কি প্রত্যেকটা দেখবো না একবারে এম এ চলে যাবো দ্রুত? এমএ যাব স্যার। এম এ গিয়ে আমি দেখবো নামটা হচ্ছে মিলন, তার মানে এম আই, অতএব এম এ বাদ, দ্রুত আমরা খুঁজে নিচ্ছি। বা নাম্বার যদি মনে থাকে তাহলে আমরা খুঁজে নেব যে শেষের নাম্বার হচ্ছে স্যারের এই যে 930, তাহলে 930 কোন জায়গায় আছে দেখি, তাহলে আমার বাকিগুলো এড়িয়ে যাচ্ছে, শুধু 930 যেখানে থাকবে আমি সেখানে আটকাবো। তো এরকম আর কি। তাহলে যে স্ক্যানিং ওয়ান হ্যাজ আ কোশ্চেন ইন ওয়ান মাইন্ড, এই যে বলছে, হ্যাঁ, যখন আমরা স্ক্যানিং করি তখন মাথায় একটা প্রশ্ন থাকে আমার, যে আমার রোল নম্বরটা এত, তাহলে আমার রোল নম্বরটা এইটা, অ্যান্ড রিডস আ প্যাসেজ অনলি টু ফাইন্ড দ্য আনসার। আমি এবং প্যাসেজটা পড়ি শুধু আনসারটা খোঁজার জন্য, হোয়াইল ইগনোরিং দ্য আনরিলেটেড ইনফরমেশন, যেখানে আমরা অন্য ইনফরমেশন পুরো এড়িয়ে যাই, আমার দরকারই নেই অন্য ইনফরমেশন। এখানে কত সালে কি বলা হয়েছে আমার ওগুলো দরকার নেই, আমাকে বলেছে কতটা টিম, আমি বলে দিয়েছি এতটা টিম খেলে, আর বাকি দরকার নেই। হ্যাঁ এইটা। তারপর তাহলে এইভাবে আমরা কি করি, যে প্রি রাইটিং স্টেজে আমরা অনেক সময় ইনফরমেশন খুঁজি। আমি এখন জানতে চাচ্ছি যে হিরো হুন্ডাতে কয়জন মারা গেছে, তো আমি এখন হিরো হুন্ডা খুঁজতেছি, হিরো হুন্ডা এতজন, তাহলে হিরো হুন্ডা পেয়ে গেলাম, আমার ওখানে সুজুকি বলা আছে না টিভিএস বলা আছে, ওগুলো আমার জানার দরকার নেই, আমার চোখে মুখে সবসময় হিরো হলেই হবে। তো এরকম আর কি। হ্যাঁ, তো ইন স্ক্যানিং ওয়ান হ্যাজ আ কোশ্চেন ইন ওয়ানস মাইন্ড, রিডস দ্য প্যাসেজ অনলি টু ফাইন্ড দ্য আনসার হোয়াইল ইগনোরিং দ্য আনরিলেটেড ইনফরমেশন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, হোয়াইল ইগনোরিং দ্য আনরিলেটেড ইনফরমেশন। ফর এক্সাম্পল, স্ক্যানিং টেকনিক ইজ ইউজ টু লুক আপ আ ওয়ার্ড ইন ডিকশনারি, যে বললাম ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে, বা ফাইন্ডিং ওয়ানস রোল নাম্বার ইন আ রেজাল্ট শিট, এগুলোর ক্ষেত্রে আমরা এগুলো করে থাকি। তাই এই এক্সাম্পলটা তো আমরা পড়েই ফেললাম এটা। তাহলে অতএব দ্য ওয়ে ইউ হ্যাভ ফাউন্ড দ্য আনসার ইজ কল্ড স্ক্যানিং টেকনিক। অতএব এখানে যে আনসারটা পেলাম এটা আসলে স্ক্যানিং টেকনিক ব্যবহার করে আমরা পেয়েছি। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর হচ্ছে স্কিমিংটা কি। স্কিমিংও হচ্ছে কুইকলি কোনো টেক্সট পড়ার একটা টেকনিক, কিন্তু এখানে কোনো স্পেসিফিক ইনফরমেশন খুঁজি না, এখানে একটা ওভারভিউ খুঁজি বা সামারি খুঁজি। এখানে যদি আমরা সামারি বা থিম খুঁজতে যাই তখন কি পুরো প্যাসেজটা পড়তে হয় না আমার? বলো। জি স্যার, পুরোটা পড়ার পরে তো স্যার ওভারঅল বোঝা যাবে। পুরো প্যাসেজ না পড়লেও আমরা অন্তত তার টাইটেল দেখি বা মোটামুটি পড়ি, একদম স্পেসিফিক হয় না আমাদের। তো ওখানে আমরা দ্রুত পড়ি কিন্তু সবগুলোর দিকে চোখ বুলিয়ে যাই, মানে আমরা সবগুলোর দিকে চোখ বুলিয়ে যাই কিন্তু মূল তথ্যগুলো আমরা নিই, মূল তথ্যগুলো নিয়ে আমরা বুঝি যে এই সম্পর্কে কথাটা বলা হয়েছে। যেমন এই জায়গায় আমরা স্পেসিফিক ইনফরমেশন বুঝিয়েছিলাম, কিন্তু এটাকেই যদি এখন প্রশ্ন করা হয় এভাবে, যে দেখো প্রশ্নটা কি, দেখো, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড রাইট দ্য এসেন্স অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের এসেন্সটা কি, মূল কথাটা কি? তাহলে এটা তোমরা একটু পড়ো, পড়ার পর বলো যে এই প্যাসেজের মূল কথাটা কি। কি দেখতে সমস্যা হচ্ছে না? ঠিক আছে, এই কথাটা আমাকে এক কথায় বলতে হবে যে এই মেসেজে আসলে আমরা কি পাচ্ছি, মানে কি কথাটা বলতে এই কথাটা, মানে এই মেসেজটা দেওয়া হয়েছে। একটু পড়ে ফেলো আগে, 1 মিনিট টাইম। স্যার এইটা হচ্ছে আপনার কাতারের ওয়ার্ল্ড কাপ নিয়ে লেখা।
না ওইসব বললে হবে না তোমাকে, সেটা তো আছে কাতার ওয়ার্ল্ড কাপ, কিন্তু এখানে একটা তথ্য দেওয়া আছে, সেই স্পেসিফিক তথ্যটা তোমাকে কি কি বলতে চাচ্ছে সেটা একটু পড়ে নাও আগে। স্যার 1 মিনিট স্যার, একটু সময় মানে দিন স্যার। এখানে আগে কতগুলো টিম নিয়ে খেলা করছে আর এখন কতগুলো নিয়ে না, এরকম একটা আগে পড়ে বুঝাইছে। নাও, পড়ে নাও, পড়ে নাও, দেখি যে সঠিকটা কে বলতে পারে। আগে আইডিয়া করো না, না পড়ে আইডিয়া করবা না, আগে পড়ো। স্যার আমি বলবো। হুম। স্যার এখানে হচ্ছে গত 6টা এডিশন মানে হলো না, তুমি তো কথা 1998 বলছো না, থেকে। না দাঁড়াও দাঁড়াও, স্পেসিফিক কথা বলো। তুমি যদি পুরোটাই আমাকে বলো তাহলে কি হলো, বলো। তুমি না অল্প স্যার, কথায় আমাকে মূল কথাটুকু বলবা। তুমি যদি আমাকে এখন সব ইনফরমেশন দিতে শুরু করো যে স্যার 22 সালে এতটা, 26 সালে এতটা, 1925 স্যার এতটা, এগুলো বলো। স্যার স্যার ওয়ার্ল্ড কাপ এখানে এখানে আচ্ছা, আমি একটু 48টা মিউট টিম রাখতে বলছি, হাত তোলো, এক এক করে হাত তোলো, আমি জিজ্ঞাসা করবো। তা নাহলে এভাবে সবাই বললে আমি বুঝবো না, সময় নষ্ট হবে। আচ্ছা পিঙ্কি বলো, কি বলতে চাইছো তুমি? স্যার এখানে হচ্ছে আগে 32টা দল নিয়ে খেলা হতো, এখন 48টা দল নিয়ে 26 সালে খেলা হবে। না হলো না, তুমি তো সেই মূল তথ্যগুলো আমাকে দিতে পারলাম না, এটার কারণটা কি বলো। তারপরে এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে, এসেন্সটা কি? তুমি তো তথ্য দিলে, ইনফরমেশন দিলা, কিন্তু ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যটা কি? তোমাকে কি জানাতে চেয়েছে সে? স্যার এখানে হচ্ছে 2022 সালে বিশ্বকাপ ছিল, না ওই মানে একই ওই কথা বলছো, না কাতার না ছিল হলো না, শেষ ছিল না হলো না, হয়নি। স্যার ওয়ার্ল্ড কাপ। না, তাহলে বোঝাতে চেয়েছে যে এবারের ফুটবল খেলায় টিমের সংখ্যা বাড়তেছে। উম, জনপ্রিয়তার কারণে বাড়তেছে সম্ভবত। না কি কারণে বাড়তেছে সেটা কথা না, এটা বোঝাতে চেয়েছে যে ফুটবল টিমের স্যার সংখ্যা আগের এবার, তুলনায় বর্তমানে স্যার এখন টিম হ্যাঁ, বাড়ছে যে স্যার টিমের সংখ্যা ওয়ার্ল্ড কাপে। বাড়তেছে এটা বোঝাতে চেয়েছে তোমাকে। ঠিক আছে, মূল কথাটা কি? মূল কথাটা বোঝাতে চেয়েছে যে আগের থেকে এবারের বিশ্বকাপে টিমের সংখ্যা বাড়বে। বাড়ছে। হ্যাঁ, কতটা বাড়লো, কত সালে কতটা ছিল সেটা আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে এই তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে টিমের সংখ্যা বাড়ছে সেটা তোমাকে জানানো। কি বুঝতে পারছো? হুম, জি স্যার। স্যার এই যে টিমের সংখ্যাটা যে স্যার জি স্যার। ইনক্রিজ হয়েছে স্যার, এইটাই হলো মূল এইটাই তথ্য, বলতে তাই না স্যার? চেয়েছে, হ্যাঁ, যে ইনক্রিজ হয়েছে, যে দ্য নাম্বার অফ টিমস কি হচ্ছে, হ্যাজ ইনক্রিজড বা উইল ইনক্রিজ, এইটুকু বোঝাতে চেয়েছে। আগে কত ছিল, জি পরে স্যার। কত, সবই যদি বলো তাহলে তো আমার সেই মূল প্যাসেজটাই তুমি বলে দিলা, এসেন্সটা তো আসলো না। আসলো এসেন্স মানে কি, যে তোমার মেসেজটার উদ্দেশ্য কি, মেসেজে তোমাকে মূল কি কথা জি বলতে স্যার। তারা চেয়েছে এইটা জানা। এর জন্য তোমাকে কিন্তু পুরো প্যাসেজটা পড়তে হয়েছে, মোটামুটি পড়তে হয়নি, বলো। জি জি স্যার। স্যার, পড়ার পর। জি স্যার করতে। কিন্তু তুমি দ্রুত পড়েছো সবগুলো, যেমন হচ্ছে 22-এ ছিল 32, 48টা ছিল 26-এ হবে 48, 98 থেকে 32টা, তার মানে এবারে বাড়তেছে। এই তো আমি বলে ফেললাম যে এবারে বাড়তেছে। এই যেখানে তাহলে এসেন্সটা কি হচ্ছে, দ্য মেসেজটা কি এখানে, দ্য নাম্বার অফ ফিফা ওয়ার্ল্ড কাপ প্লেইং টিম ইজ গোয়িং টু ইনক্রিজ ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। এখানে কিন্তু স্পেসিফিক কোনো ইনফরমেশন আমরা বলিনি, বলেছি এখানে কোনো স্পেসিফিক আছে 48টা না 32টা বলেছি এখানে, বলি নাই। নো স্যার। না স্যার। এখানে জাস্ট আমরা এসেন্স বা নিউজটা বা মেসেজটা কি সেটার কথা বলেছি। তো এরকমভাবে স্পেসিফিক ইনফরমেশন না খুঁজে যদি আমরা কোনো মেসেজ খুঁজতে চাই, সে মেসেজ খোঁজার জন্য আমরা যে টেকনিকে পড়ি সেই টেকনিকটাকে বলা হয় কি, স্কিমিং টেকনিক। মনে থাকবে তো? তাহলে আমরা মনে করো যে কোনো গল্প থেকে সামারি লেখা বা কোনো গল্প থেকে থিম লেখা, এটা কি আমরা স্ক্যানিং ইউজ করব না স্কিমিং ইউজ করব? স্কিমিং। স্ক্রিনিং ইউজ করবো। আর যদি আমরা খুঁজতে চাই যে রাইটার কত সালে মারা গেছেন, তখন কি হবে? স্ক্যানিং। স্ক্যানিং। হ্যাঁ, কারণ স্পেসিফিক ইনফরমেশন বলছে, স্ক্যানিং টেকনিক হচ্ছে জন্ম সাল, মৃত্যু সাল বা তার নাম, যে রাইটারের নাম কি, তোমাকে বলা হলো যে রাইটারের নাম কি খুঁজে বার করো, তখন হবে কি, স্ক্যানিং। স্ক্যানিং স্যার। স্ক্যানিং। আর যখন বলবো যে এই গল্পের থিমটা কি, এই গল্পের অ্যাটিটিউড কি, এই গল্পের টোন কি, এই গল্পের মেসেজটা কি, তখন হবে কি, স্ক্রিমিং। না রিপিট হচ্ছে কার বলো তো? যদি রিপিটই হয় তাহলে তোমার তো কথা বলেও তো লাভ হচ্ছে না, হচ্ছে? স্যার ওই যে মাহিয়ানা কি জানি, ও হ্যাঁ, কোনো তুমি যদি সময় মিউট ইয়ারফোন করে ইউজ না। করতে পারো তাহলে কথা মহিয়ানা, বলতে ভালো মারিয়া। হবে। তুমি যে কথা বলছো এই কথাটার কোনো কিছুই আমরা বুঝতেছি না, শুধু এক ধরনের সাউন্ড হচ্ছে, বুঝতে পেরেছো? হুম, এই জন্য একটা ইয়ারফোন ইউজ করতে হবে, একটা ভালো, বা মাইক্রোফোন ইউজ করতে হবে ছোট একটা, যাতে তুমি
তুমি যখন কথা বলবো তোমার কথাটা স্পষ্ট হয়, এমনকি আমার কথা যেন আমার কাছে ঘুরে না আসে। কারণ তুমি যদি ইয়ারফোন ইউজ না করো তাহলে তোমার কাছে আমার কথাটা যে সাউন্ডটা হচ্ছে ওই সাউন্ডটা আবার আমার কাছে ব্যাক করছে, দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। এই অনলাইনের এই একটা সমস্যা, হ্যাঁ, অনলাইনে দুটো সমস্যা, একটা হলো তোমার ইন্টারনেট সমস্যা, আর একটা হচ্ছে এই যে সাউন্ডের সমস্যা, যেগুলো অফলাইনে হলে হয়তো বা এই সমস্যাগুলো অতটা ডিস্টার্বিং হতো না। হ্যাঁ, কিন্তু অনলাইনের সুবিধাটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে ক্লাসটা রেকর্ড রাখা যায় এবং তোমাকে ইন্টারনেট থেকে আমি কিছু ইনফরমেশন সরাসরি দিতে পারতেছি, এই জায়গাটা। হ্যাঁ, তারপরে সুবিধা অসুবিধা সব কিছুরই আছে, কিন্তু সুবিধাটা মাথায় রেখে কাজ করবা সবাই। আচ্ছা, তো কেউ কেউ হয়তো লেপের তলে বসেও পড়তে পারো, এ একটা সুবিধা নাকি? শীতের মধ্যে লেপের তলে বসেও করতে পারো, আর অথবা গরমের মধ্যেও ওই বাড়ির বাইরে ফাঁকা মাঠে গিয়েও ক্লাস করতে পারো, পারো না? রাতের বেলায় বলো, যেখানে ঝিরি ঝিরি বাতাস বইবে, হবে না? হ্যাঁ, তো যেখানে খুশি তোমরা সেখানেই যেতে পারবা, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, তো ঠিক আছে, তো সবাইকে আশা করি কথাটা বোঝাতে পেরেছি। 3টা জিনিস, ব্রেইনস্টর্মিং, তারপরে কি, হ্যাঁ একটু খেয়াল রেখো মা, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এগুলো কি সবই হচ্ছে আমাদের প্রি রাইটিং স্টেজে চলে। হ্যাঁ, প্রি রাইটিং স্টেজে চলে। এবার আমরা চলে আসছি হোয়াইল রাইটিং স্টেজ, মানে আমরা লেখা শুরু করে দিলাম এবার। তাহলে আমি অনেক তথ্য পেয়েছি, আমার আউটলাইনটা রেডি হয়ে গেছে, ঠিক আছে তো? আমার ব্রেইনস্টর্মিং করার মাধ্যমে আমি অনেক তথ্য গ্যাদার করে ফেলেছি। এইবার আমরা লেখা শুরু করব। তাহলে হোয়াইল রাইটিং স্টেজের মধ্যে কি কি পড়ে দেখো। হোয়াইল রাইটিং স্টেজের মধ্যে পড়ে হচ্ছে ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং, প্রুফ রিডিং এবং এইটুকুই তো। পাবলিশিং তো আর একটা পোস্ট রাইটিং স্টেজ, তাই না? যেটা আমরা এই জায়গাতে দেখেছিলাম, এই যেখানে, তাই না? কম্পোজিশন আর হোয়াইল রাইটিং স্টেজ হচ্ছে কি ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং অ্যান্ড প্রুফ রিডিং। এই 3-4টার সমন্বয়ে হচ্ছে আমাদের হোয়াইল রাইটিং স্টেজ। এবং এখানে বিষয়গুলো ক্লিয়ার আমাদের কাছে। দেখো, ওয়ান্স দ্য টপিক ইজ সিলেক্টেড, টপিক সিলেক্টেড হয়ে গেছে, দ্য ইনফরমেশন ফর দ্য সিলেক্টেড টপিক ইজ অলমোস্ট গ্যাদার্ড, এবং তথ্য আমরা অলরেডি গ্যাদার করে ফেলেছি, অ্যান্ড দ্য আউটলাইন অফ দ্য স্ট্রাকচার ইজ রেডি, এবং কি লিখবো তার আউটলাইনও রেডি হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ কি, কি করা এখন? নেক্সট কাজ লেখা স্টার্ট করো। ultimate next task is to start writing. So there are several steps involved in this writing stage. তাহলে এই রাইটিং স্টেজেও আমাদের কিছু স্টেপ আছে, যেমন ড্রাফটিং, রিভাইজিং, যেটা বললাম। এখন এইগুলো নিয়ে কথা বলতে হবে, কারণ এগুলো নিয়েও আলাদা আলাদা সিঙ্গেল কোশ্চেন থাকে, যে ড্রাফটিং কি, এটা নিয়েই শর্ট কোশ্চেন আসতো আগে। তাহলে ড্রাফটিংটা কি, মানে তোমার মনে এখন যা আসবে, তুমি প্রথমবার যে লেখাটা লিখবা সেটাই হবে কি, বলো? অ্যাপ্লিকেশন লিখবা, যে তুমি প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাপ্লিকেশন লিখবা যে এখানে আমার ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে কিছু মার্সি করা যায় কিনা, হ্যাঁ, যে কমানোর জন্য, তাই তো? ফর্ম পূরণের ফি কমানোর আবেদন। তাহলে তুমি কি একবারে লিখে ফেলবা, না প্রথমে একটু রাফ করবা, ভাববা না যে আমি দেখি কি কি লেখা যায়, দিয়ে তুমি আগে খাতায় একটা রাফ করে নিলাম। এই রাফটাই হচ্ছে কি আমার ড্রাফট কপি, ঠিক আছে? ড্রাফটিং। হ্যাঁ, এখানে আমার বানান ভুল আছে না পাংচুয়েশন ভুল আছে এগুলো মাথায় থাকবে না, আমার মূল কথা থাকবে যে আমি এটা দাঁড় করাই নি আগে, যে আমি অ্যাপ্লিকেশনটা কি লিখবো, এটাকে দাঁড় করায় নেওয়াটাই হচ্ছে কি ড্রাফটিং। তাহলে দেখো, দ্য ফার্স্ট টাস্ক অফ দিস রাইটিং স্টেজ ইজ টু প্রিপেয়ার আ ড্রাফট। তাহলে ইনস্টিড অফ ফোকাসিং অন প্রডিউসিং আ ফ্ললেস টেক্সট, মানে ফ্ললেস মানে কি, ভুলহীন, তাহলে ভুলহীন টেক্সট লিখবো, এটার প্রতি ফোকাস না করে, দেখো ইনস্টিড অফ ফোকাসিং মানে কি, ফোকাস না করে, তাহলে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এইদিকে মনোযোগ না দিয়ে, ওয়ান শুড ট্রাই টু কনসেন্ট্রেট অন রাইটিং ডাউন দ্য মেইন আইডিয়া। মূল কথা হবে আমি মেইন আইডিয়াগুলো লিখে যাব, ভুল হলো না ঠিক হলো সেটা আমার দেখার দরকার নেই, ওটা পরের স্টেজের ব্যাপার। বলছে ওয়ান্স থিঙ্কিং অর রাইটিং ফ্লো, দেখো অ্যাজ ফ্রিলি অ্যাজ পসিবল, আর এটা লেখার সময় মাথায় যা চিন্তা হবে সেগুলো দিয়ে আমি লিখে যাব, যত ফ্রিলি সম্ভব, ভুল হওয়ার চিন্তা মাথাতেই আনবো না। ইন ড্রাফটিং ওয়ান টাস্ক আর টু অর্গানাইজ দ্য ইনফরমেশন, এখানে আমাদের কাজই হলো আমার মাথায় যে তথ্যগুলো আছে জাস্ট একটু অর্গানাইজ করা, এবং আইডিয়াগুলো কি করা ইনটু সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফস। তার মানে যে তথ্যগুলো আমি কালেক্ট করেছি লিখিত রূপ না দিলে পারে সেগুলো স্ক্যাটার্ড মনে হচ্ছে, এলোমেলো মনে হচ্ছে, সেইগুলোকে সেন্টেন্স এবং প্যারাগ্রাফে রূপ দেওয়ার প্রথম যে টাস্ক সেটা হলো ড্রাফটিংয়ের মাধ্যমে। ইনফ্যাক্ট ড্রাফটিং অ্যালাউজ আ রাইটার টু পুট হিজ আইডিয়াস অন পেপার, মূল কথা হলো আইডিয়াগুলো
পেপারে উপরে স্থাপন করা, সো দ্যাট হি ক্যান থিঙ্ক অ্যান্ড রিরাইট দেম প্রপারলি, যাতে সে পরবর্তীতে আবার চিন্তা করতে পারে এবং পুনরায় সেগুলোকে সে লিখতে পারে। বাই ডুইং দিস আ রাইটার উইল বি এবল টু আস্ক হিমসেলফ হোয়েদার দ্য আইডিয়াজ আর লজিক্যাল, এগুলো করার মাধ্যমে সে বুঝতে পারবে যে তার আইডিয়াগুলো লজিক্যাল আছে কিনা, এবং দ্য হোয়েদার দ্য আর্গুমেন্ট ইজ ক্লিয়ার, যে আর্গুমেন্ট দিয়ে সে লিখছে সেই আর্গুমেন্টটা ঠিক আছে কিনা, অ্যান্ড হোয়ার অ্যাডিশনাল ইনফরমেশন আর এভিডেন্স ইজ রিকোয়ার্ড, এবং বাড়তি আরও কোনো তথ্য বা অন্য কোনো প্রমাণ টমান দিতে হবে কিনা, এগুলো ড্রাফটিং করার পরে আমরা বুঝতে পারি যে লেখাটা কেমন জানি হয়ে গেল। হ্যাঁ, প্রিন্সিপাল স্যারকে লিখতে গিয়ে এই কথাটা মনে হয় ঠিক হয়নি, এই কথাটা এইভাবে লিখলে ভালো হতো, ওই কথাটা ওইভাবে লিখলে ভালো হতো, এখানে এটা বাদ দিলে ভালো হতো, এইরকম পরে ভাববো, কিন্তু আপাতত আমি পুরোটা লিখে ফেলবো। কি কথা বোঝা গেল? জি স্যার। এখন মনে করো তোমাকে যদি আমি একটা টপিক দিই যে তোমরা এখন এই টপিকটা নিয়ে লেখো, তাহলে তোমার মাথায় যা আছে তুমি তাই এখন একবার লিখে ফেলবা, পরে ওটা নিয়ে ভাবা যাবে। এই যে পরবর্তী যে ভাবা যাবে সেটাই হচ্ছে কি বলো, ড্রাফটিং। রিভিশন। পরবর্তী যা লিখে ফেলেছি পরবর্তী এবার ভাববে, এবার দেখবো যে ঠিক আছে কিনা, এইটাকে বলা হচ্ছে রিভিশন। যে আফটার ড্রাফটিং কামস দ্য স্টেজ অফ রিভাইজিং দ্য ড্রাফট। এখন ড্রাফটটাকে আমার রিভাইজ করতে হবে। রিভাইজ করা মানে কোনো জায়গায় এলোমেলো হলে ওটাকে ঠিক করতে হবে, কোনো জায়গায় বাড়তি ইনফরমেশন বাদ দিতে হবে, কোনো জায়গায় ঘাটতি হলে সেটা অ্যাড করতে হবে। এই কাজগুলো করার প্রক্রিয়াটা বলা হচ্ছে রিভিশন। আর রিভিশন একবারে হয় না, এটা কয়েকবার করতে হয়, নাকি? এটা কয়েকবার করতে হয়, এটা একটা অনগোয়িং প্রসেস বলা হয়। হ্যাঁ, দেখো, রিভাইজিং লিটারালি মিনস টু সি এগেইন, হ্যাঁ, আবার ঘুরে দেখানো। টু লুক অ্যাট সামথিং ফ্রম আ ফ্রেশ ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, মানে আরও একটু চিন্তা ভাবনা নিয়ে ফ্রেশ মাইন্ডে বিষয়টাকে আবার দেখা, যে আমি যা ভাবছিলাম তা কি আমার লেখার ভিতরে সবগুলো এসেছে, ঠিক মতো আসছে তো। ব্রডলি স্পিকিং, রিভিশন ইজ অ্যান অনগোয়িং প্রসেস অফ রিথিঙ্কিং দ্য পেপার। হ্যাঁ, যা লিখেছি সেটাকে রিথিঙ্ক করার একটা প্রসেস, অ্যান্ড মেকিং চেঞ্জেস থ্রু আউট দ্য রাইটিং অফ দ্য ড্রাফট। হ্যাঁ, এবং চেঞ্জ করা বাই রিকনসিডারিং আর্গুমেন্ট, যে আমার আর্গুমেন্ট ঠিক আছে কিনা, রিভিউইং ঠিক আছে কিনা, এভিডেন্স দেওয়াটা, রিফাইনিং পারপাস, আমি যে পারপাসে লিখছি সেই পারপাসটা সার্ভ করবে কিনা, রিঅর্গানাইজিং প্রেজেন্টেশন, আমার যে প্রেজেন্টেশনগুলো হয়েছে সেটা আগের তথ্য পরের তথ্য আগে চলে এসেছে কিনা, অ্যান্ড রিভাইভিং স্টেল প্রোজ। স্টেল প্রোজ মানে কি? এটা নিরস লেখা, সে নিরস লেখাটাকে আবার একটু রিভাইভ করা, মানে কি তার আকর্ষণ বিকর্ষণটা কম বেশি হয়েছে কিনা সেটা জেনে ভাষাগত দিক থেকে আরও বেশি আপিলিং বা আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা। তাহলে এগুলো হচ্ছে কি ড্রাফটিংয়ের মধ্যে। তাহলে আমরা কেন ড্রাফটিং করব? আর্গুমেন্টটা ঠিক আছে, রিভিশন আমরা কেন করব বলো? যে আমি আগে যা কিছু ভেবেছি আর যা কিছু লিখেছি সেইগুলোর মধ্যে এখন সমন্বয় করে আমাদের লেখাটা আকর্ষণীয় হয়েছে কিনা, আর্গুমেন্ট ঠিক আছে কিনা, পারপাস সার্ভ করবে কিনা, তাই তো? জি স্যার। জি স্যার, যেন কোনো কিছু স্যার কারেকশন করা লাগবে কিনা, কোনো কিছু অ্যাড করা লাগবে কিনা, হ্যাঁ, বা কোনো কিছু স্যার ডিক্রিজ করা যাবে নাকি, ওটা হচ্ছে জিনিসটা editing এ চলে আসবে। হ্যাঁ, জি স্যার, জিনিসটা ফ্ললেস ভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা করার লাগবে জন্য স্যার। যে রিভিশনটা, তাহলে রিভিশন করা হয়। রিভিশন করার পর আমি যে ভুলগুলো পেলাম সেইগুলোকে যখন আমি ঠিক করব সেটা হবে কি বলো? এডিটিং। এডিটিং। দেখো, তাই বলছে, দেখো, দেয়ার আর 3 স্টেপস টু রিভাইজিং প্রসেস। দেখো, রিভাইজিং, এডিটিং অ্যান্ড প্রুফ রিডিং, এটা চলতে থাকে। মনে করো একবার রিভাইজ করলাম, ভুল পাইলাম, আবার রিভাইজ করলাম, আবার ভুল পাইলাম, আবার রিভাইজ করলাম, আবার ভুল পাইলাম, এটা কয়েকবার চলতে পারে কিন্তু এটা। এবং শেষবার গিয়ে যখন আমরা পড়ি এবং ঠিক করি সেটাকে বলে প্রুফ রিডিং। এবং এই প্রুফ রিডিংটা রাইটার নিজে করেন না, এটা প্রধানত অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয়। কারণ কি, নিজে অনেক সময় নিজের ভুল ধরা যায় না, যাই বলো? না স্যার। নিজে অনেক সময় নিজের ভুল ধরা যায় না। কারণ কি, মনে করো তুমি একটা জিনিস অনেক জানো বিধায় তুমি ওই জানার ভিতর থেকে অল্প করে লিখেছো, তোমার কাছে ভুল মনে হচ্ছে না, কারণ তুমি এর আগে পিছিয়ে ব্যাকগ্রাউন্ড সব কিছুই জানো। অতএব তুমি যা লিখেছো সেটাই তোমার কাছে ঠিক মনে হচ্ছে, কারণ তুমি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে বিবেচনা করতেছো। কিন্তু যখন তুমি অন্যকে পড়তে দিচ্ছ তখন তো তার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো জানা নেই, তখন তার কাছে ঘাটতি মনে হচ্ছে যে আমি তো পড়ে বুঝতেছি না এখানে এটা কেন হলো, এটা কি কারণ। তখন তোমার মনে হচ্ছে যে ও আমাকে ধরিয়ে দিচ্ছে যে না, এই জায়গায় একটু প্রবলেমটা আছে। বা বানানে অনেক সময় সমস্যা থাকতে পারে। বানানে আমার চোখে যতবার পড়ছি আমার চোখে ধরাই পড়েনি, কিন্তু অন্যের কাছে যখন দিলাম দেখা গেল কি হট করে ধরা পড়ে গেল। হ্যাঁ, বা আমার থেকে এক্সপার্ট কাউকে দিয়ে পড়ানো, হ্যাঁ, এরকম কাজগুলো করানো হয় প্রুফ রিডিংয়ে। তাই বলছে, দেখো, দিস প্রসেস ইজ ভেরি এসেন্সিয়াল টু রাইটিং ওয়েল বিকজ ইট প্রোভাইডস আ গ্রেট অপরচুনিটি টু ইমপ্রুভ ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি? পরিষ্কার ভাব, নাকি পরিষ্কার। স্পষ্টতা। মসৃণতা, তাই তো? মানে
যেটা স্মুথনেস, এটাকে বোঝায় লেখার। ওয়ার্ড চয়েস ঠিক আছে, ফ্ললেস। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, প্যারাগ্রাফিং স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, সেন্স অফ অডিয়েন্স, তাই তো, অডিয়েন্স আমার পড়াটা পড়ে বুঝবে কিনা, ওভারঅল ইফেক্টিভনেস অ্যান্ড পারসুয়েসিভনেস, টোটাল পুরোপুরি আমি যেটা লিখছি, যে উদ্দেশ্যে লিখছি, সেটার পড়ার পর আমার রিডার আসলে এটা পড়ে মানে পারসু হবে কিনা, তাই তো, আমি যে পারপাসটা সার্ভ করতে যাচ্ছি সেই পারপাসটা আসলেই সার্ভ করার জন্য কতটুকু ইফেক্টিভ হবে আমার রাইটিংটা, এই সব কিছু আমার এই রিভিশনের মধ্যে ধরা পড়ে যাবে আর কি। বলছে ফর দিস পারপাস দ্য রাইটার মে চেঞ্জ আ ফিউ ওয়ার্ডস, অ্যাড আ সেন্টেন্স হেয়ার অ্যান্ড দেয়ার, অর ডিলিট আননেসেসারি ম্যাটেরিয়ালস, এইগুলো করতে পারেন। আর এইগুলো করার জন্য কি করবেন, এডিটিং ইজ দ্য প্রসেস অফ কারেক্টিং অ্যান্ড অ্যাডাপ্টিং আ টেক্সট। আর এখানেই হচ্ছে ওই যে ভুলগুলো আমরা পাইলাম, যে ঝামেলাগুলো আমরা পাইলাম, সেগুলোকে কারেক্টিং করছি, সঠিক করতেছি। ইট ইজ অ্যান ইনক্রেডিবলি ভাইটাল স্টেপ, এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ ইন দ্য রাইটিং প্রসিজার অ্যান্ড আর প্রিরিকুইজিট ইন প্রডিউসিং অ্যান এক্সিলেন্ট ম্যানুস্ক্রিপ্ট। দেখো, হ্যাঁ, একটা মানে কি ম্যানুস্ক্রিপ্ট কি পড়েছিলাম গতদিন, ম্যানুস্ক্রিপ্ট বলতে কি বোঝায়, না স্যার, পড়ি নাই? আচ্ছা, না স্যার। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পাবলিশ করার আগে, পাবলিশ করার আগেই আমার যে লেখাটা রেডি হয়ে যায় ওটাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। বুঝতে পেরেছ? এক্সপোজ হয়ে যাওয়া বলো স্যার, ওই যে এক্সপোজ হয়ে যাওয়া মানে কি? এক্সপোজ বলতে তুমি কি বলতে চাচ্ছ? মানে কোনো কিছু আমি প্রকাশ করার আগেই অন্যজন প্রকাশ করে ফেলা। না না, ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে তুমি প্রকাশ করার আগ পর্যন্ত যে লেখাটা রেডি হয়েছে সেটাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। ওকে স্যার। পাণ্ডুলিপি বোঝনি? পাণ্ডুলিপি মানে কি? পাবলিশ করবো এই অংশটুকু। তুমি একটা নভেল লিখছো, তা সেই নভেলটা তুমি প্রকাশ করবা, তাই না? কোনো একটা পাবলিশারকে দিবা প্রকাশ করার জন্য, তা তুমি তার কাছে যেটা দিচ্ছ ওটাকে পাণ্ডুলিপি বলা হয়, কারণ ওটা প্রকাশ করা এখনো হয়নি। বুঝনি? জি স্যার, বুঝছি। কি বুঝলা এবার বলো? স্যার, আমার লেখাটা মানে প্রকাশ করার জন্য যিনি প্রকাশ করেন ওনার কাছে দেওয়া পাণ্ডুলিপিটা দেওয়াটাই হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। আরে দেওয়াটা না, ওই লেখাটাই যেটা আমি তৈরি করেছি ওইটাই। হ্যাঁ, ওইটাই, লেখাটা পাবলিশ হয়নি সেই অবস্থার প্রক্রিয়াটাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। আমি কি অ্যাক্টিভিটিকে বলেছি যে দেওয়াটাকেই ম্যানুস্ক্রিপ্ট বলা হয়? বলো। না স্যার। তুমি একটা জিনিস লিখছো, তোমার এখন লেখাটা আছে, তুমি মনে করো পাবলিশারের কাছে পাঠাবা, তাহলে কি কোনটা পাঠাবা? বলো কোনটা পাঠাবা? স্যার ম্যানুস্ক্রিপ্টটা। হ্যাঁ, ম্যানুস্ক্রিপ্ট পাঠাবা তুমি, মানে যেটা আমার কাছে রেডি আছে, যেটা আমি এখনো প্রকাশ করি নাই। নাকি বোঝোনি এখনো? জি স্যার, বুঝছি স্যার। না, যার বোঝার ঝামেলা ছিল সে কি বুঝতে পারছো? আমি কি খুব কঠিন করে বললাম কথাটা? না স্যার। কি সে কি আছে, না আবার হট করে চুপ হয়ে গেল যে স্যার এখন মনে কি বলবে? বুঝেছো না বুঝুনি সেটা বলবো? তার নেট প্রবলেম, স্যার ওর নাকি নেট ইস্যু, নেট সমস্যা। আচ্ছা, তো ভালো। তাহলে ম্যানুস্ক্রিপ্ট বলতে সেটাকেই বোঝায় যেটা কি, বলো, যেটা এখনো পাবলিশ হয়নি। দেখো, অ্যান অথরস হ্যান্ড রিটেন অর টাইপ টেক্সট দ্যাট হ্যাজ নট ইয়েট বিন পাবলিশড, যেটা এখনো কি করা হয়নি? প্রকাশ করা হয়নি। প্রকাশ করা হয়নি। প্রকাশ করার আগ পর্যন্ত রেডি হয়ে আছে যেটা, এবং এই ম্যানুস্ক্রিপ্টটা কখন রেডি হয়? প্রুফ রিডিং এর পরেই তো, নাকি? জাস্ট পাবলিশ করার জন্য আমি পাঠাবো, সেই অবস্থা। নাকি এখনো বোঝনি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাই বলছে, দেখো এই যে, হ্যাঁ, যেটা হচ্ছে কি প্রডিউসিং অ্যান এক্সিলেন্ট ম্যানুস্ক্রিপ্ট, তাহলে একটা ভালো ম্যানুস্ক্রিপ্ট প্রডিউস করার জন্য এডিটিং একটা ভালো উপায়, মানে ভালো স্টেজ, কারণ এই সময় আমরা ভুলগুলোকে কারেক্ট করি। তাহলে আমার কি একটা ভালো ম্যানুস্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, এখন আমি আমার পাবলিশারের কাছে পাঠাতে পারবো। বলছে এডিটিং ইনভলভস লুকিং অ্যাট ইচ সেন্টেন্স। এডিটিং করার সময় কি করি আমরা? প্রত্যেকটা সেন্টেন্সের দিকে কেয়ারফুলি তাকাই। কি করার জন্য? চেকিং ফর রিপিটেশনস অর গ্রামাটিক্যাল অর পাংচুয়েশন অর ভোকাবুলারি এরর্স, হ্যাঁ, অ্যান্ড মেকিং শিওর দ্যাট ইট ইজ ওয়েল ডিজাইন্ড অ্যান্ড সার্ভিস পারপাস, হ্যাঁ, যে এবং দেখি এটা ডিজাইন সব ঠিক আছে, ভোকাবুলারি এরর নেই, পাংচুয়েশন সমস্যা নেই, গ্রামাটিক্যাল সমস্যা নেই, যদি থাকে তাহলে আমরা এগুলোকে ঠিক করে ফেলি। ইনফ্যাক্ট দ্য এডিটিং প্রসেস ইনভলভস কারেকশন, কন্ডেনসেশন, অর্গানাইজেশন অ্যান্ড আদার মডিফিকেশন performed with an intention of producing a correct, consistent, accurate এবং কমপ্লিট ওয়ার্ক। তাহলে কমপ্লিট একটা ওয়ার্ক করার জন্য আমরা যা যা করি, এখানে কারেকশন করি। কন্ডেনসেশন মানে কি?
মানে ছোট করে নিয়ে আসা, অনেক কিছু আমরা ইনিয়ে বিনিয়ে না বলে মূল কথাটা নিয়ে আসা, অর্গানাইজ করা, আগের তথ্য পরে, পরের তথ্য আগে দিয়ে অর্গানাইজ করা, এবং আরও যে সকল মডিফিকেশনের প্রয়োজন হয় সবগুলোই আমরা করি। কি করার জন্য করি? যাতে আমরা একটা কারেক্ট, কনসিস্টেন্ট, অ্যাকুরেট এবং কমপ্লিট ওয়ার্ককে কি করতে পারি? প্রডিউস করতে পারি, উৎপন্ন করতে পারি। তাহলে আমরা কি পড়লাম? রিভিশন পড়লাম, তারপরে কি পড়লাম? এডিটিং। এরপর এডিটিং এর লাস্ট পর্যায়ে হচ্ছে কি? প্রুফ রিডিং। দেখো, প্রুফ রিডিং অ্যাজ আ পার্ট অফ রিভিশন ইজ দ্য ফাইনাল স্টেজ অফ চেকিং আ টেক্সট বিফোর ইট ইজ পাবলিশড অর শেয়ার্ড। পাবলিশ বা শেয়ার করার আগে শেষবারের মতো একবার চেক করে নেওয়া। অ্যান্ড হোয়েন দ্য পেপার ইজ ইভ্যালুয়েটেড ফর মেকানিক্যাল কারেক্টনেস, এখানে আর তথ্যগত কারেক্টনেস নিয়ে ধরা হয় না, এখানে কিছু গ্রামাটিক্যাল ছোটোখাটো, পাংচুয়েশন, স্পেলিং, অমিটেড ওয়ার্ড, রিপিটেড ওয়ার্ড, স্পেসিং, ফরম্যাট অ্যান্ড টাইপোগ্রাফিক্যাল এরর্স, মানে টাইপ করার জন্য যে সকল ভুল টুল হয়ে যায়, এই এররগুলো প্রুফ রিডিংয়ে দেখানো হয়। প্রুফ রিডিং ইজ ক্যারিড আউট জাস্ট আফটার ফিনিশিং অল দ্য রিভিশন এডিটিং। তাহলে প্রুফ রিডিং করা হয় রিভিশন এবং এডিটিং শেষ করার পরপরই। দ্য মেইন পারপাস অফ প্রুফ রিডিং ইজ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য পেপার, এনশিওরিং দেয়ার আর নো লিঙ্গারিং মিস্টেক, মানে আর ছোটোখাটো কোনো ভুল নেই, অ্যান্ড কারেক্টিং জেনারেলাইজ ডিসকোর্স এরর্স অর রাইটিং ইনকনসিস্টেন্সিস, মানে অসামঞ্জস্য যদি কোনো থাকে, ডিসকোর্স এরর্স মানে কি আলোচনার ভিতরে যদি কোনো ভুল টুল থাকে, এগুলো এসেনশিয়ালি ইট ইজ মেড শিওর দ্যাট দেয়ার ইজ ওয়েল ডিফাইন্ড কমিউনিকেশন গোল। মূল কথা হলো এখানে আমরা যেটা দেখি সেটা হলো যে আমি যেটা লিখছি আমার গোলকে সঠিকভাবে কমিউনিকেট করবে, মানে আমি আমার যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্যটা সার্ভ হবে। তাহলে এই যে পড়লাম আমরা, ড্রাফটিং, এডিটিং, রিভিশন অ্যান্ড এডিটিং, এই পুরো প্রক্রিয়াটা কোন স্টেজের মধ্যে পড়ে প্রুফ রিডিং পর্যন্ত? বা কম্পোজিশন স্টেজ, হ্যাঁ, হোয়াইল রাইটিং বা কম্পোজিশন স্টেজ। আর তারপরে রয়েছে প্রুফ ফাইনাল বা পোস্ট রাইটিং স্টেজ, যার মানে হলো পাবলিশ করা এবং শেয়ার করা। হ্যাঁ, তারপরে দেখো, অ্যামাং দ্য থ্রি রাইটিং স্টেজ, পাবলিশিং অ্যান্ড শেয়ারিং দ্য রাইটিং ডকুমেন্ট ইজ দ্য লাস্ট স্টেজ when the writer submit their work to the publisher or share with others. Publishing comes in many different forms. সেটা এখন পাবলিশিং তো বিভিন্নভাবে হতে পারে না, যে তুমি ফেসবুকে পোস্ট করবা, বা তোমার ওয়েবসাইট আছে সেখানে দিবা, বা বই কোম্পানি আলাকে দিবা, তারা তোমাকে পাবলিশ করে দিবে, অথবা তুমি তোমার বন্ধুর কাছে শেয়ার করতে পারো, বা তোমার হচ্ছে একটা কোনো মানে টার্ম পেপার, সেটা তুমি তোমার টিচারকে দিয়ে দেওয়া। এই সব কিছুই আসলে লাস্ট স্টেজের মধ্যে পড়ে বা পোস্ট রাইটিং স্টেজের মধ্যে পড়ে, পাবলিশিং অথবা শেয়ারিং। কি সবাই বুঝতে পেরেছো স্টেজগুলো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যেটা বলা হলো, যদি কারো কোনো প্রবলেম থাকে একটু ভাবো, ব্রেনস্টর্ম করো। তোমাদের কাছে কি বই আছে না? জি স্যার। আচ্ছা, কোন রাইটারের বই আছে? জহুরুল ইসলাম। ফ্রেন্ডস বুকস পাবলিকেশনস। আচ্ছা আচ্ছা, ইসলাম। তো বইটা বার করো দেখি, হাতে একটু নাও। করছি স্যার। করছো? দেখো একটু বইগুলো নাড়াচাড়া করো। কথা রিপিট আসছে কার? আমি তো কথাই বলতে পারছি না। মিউট রাখো। কার হচ্ছে এই জিনিসটা বলো তো, যার কথা আমার কাছে রিপিট হয়ে যাচ্ছে? কুলসুমের স্যার, কুলসুমের তো স্যার এর সব সময় রিপিট হয় কথা। তোমাদের যেটা বলছি সেটা একটু করবা। আচ্ছা, তো যাই হোক, দেখো প্রশ্নের দিকে একটু যদি তাকাও, এখানে দেখো যদি 14 পেজে যাও তোমরা, এখানে দেখো প্রি রাইটিং কি, হ্যাঁ, রাইটিং প্রসেস কি, ব্রেনস্টর্মিং কি, আউটলাইনিং কি, ড্রাফটিং কি, হ্যাঁ, রিভিশন কি,
প্রুফ রিডিং কি, এডিটিং কি, এগুলো আছে। আরও তো এখনো পড়া বাকি আছে। তারপর যদি শর্ট কোশ্চেনে যাও, দেখো এই যে হোয়াট আর দ্য বেসিক স্টেজেস অফ রাইটিং প্রসেস, তারপর রাইটিংয়ের মেইন স্টেজগুলো কি, তারপর হচ্ছে বেসিক স্টেপসগুলো কি, তারপর হচ্ছে কোয়ালিটি এখনো পড়ি না, আমরা পড়বো। দেখো এই যে ব্রেন স্টর্মিং কি আছে না, 21 পেজে কি আছে, ব্রেন স্টর্মিং নিয়ে শর্ট কোশ্চেন আছে, ড্রাফটিং নিয়ে আছে, প্রুফ রিডিং নিয়ে আছে, প্লেজিয়ারিজম এখনো পড়ি নাই আমরা, এগুলো পড়বো। তারপর হচ্ছে দেখো এই যে ফর্মাল রাইটিং অ্যান্ড ইনফর্মাল রাইটিং পড়েছিলাম আমরা গতদিন 26 পেজে, দেখো জি আপনি স্যার। যেগুলো পড়িয়েছেন সেগুলোই আছে কোশ্চেনে। সেইগুলো এখানে বিস্তারিত বলা আছে, বইগুলোতে শর্ট করে দেওয়া আছে। দেখো আর আমি ও কার এটা, তুমি মিউট রাখো, তুমি আনমিউট করো না, তোমার কিচ্ছু বলা লাগবে না। কে তুমি? ওইটা একটু আনমিউট করলে এখানে ডাবল শোনা যায়। তোমরা বুঝো না, কুলসুম। কথা বুঝতে চাচ্ছ না মনে হয়। তোমরাই দেখবা আজকের ক্লাসটা, তোমরা একটু রিপিট করে দেখবা তো তোমাদের ক্লাসটা কেমন হয়েছে। যাক, তোমাদের ব্যাপারটা তোমরা বুঝে নিও, আর কি বলবো। যার ইয়ারফোন নাই সে আনমিউটই করো না। তোমার প্রবলেম থাকলে তুমি পরে বলো আমাকে, ক্লাসে বলার দরকারই নাই। কারণ তোমার মিউট না রাখলে আমি কথা বলেও তো লাভ হচ্ছে না, কারণ আমার কথা আমার কাছে আসতেছে, দিয়ে ওই কথাটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? যাক, এবার হচ্ছে তাহলে আমরা মোটামুটি দেখো রাইটিংয়ের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাকি সবগুলো যদিও এখানে কোশ্চেন সংখ্যা কম, কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু বাকি রাইটিংগুলোকে কিন্তু অ্যাফেক্ট করবে। হ্যাঁ, অনেক তথ্য আছে বেসিক যেগুলো ওই সময়ে লাগবে। তো এই জন্য আমরা এটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ছি এবং প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমরা ক্লিয়ার হচ্ছ নাকি, আর না হলে বলতে হবে। জি স্যার। এবার আসি গুড রাইটিং। তাহলে এটা এটা আমাদের শেষ, রাইটিং স্টেজ নিয়ে শেষ। তাতে এই পুরোটা দেখো রাইটিং স্টেজের আলোচনাটা, এটা একটা যদি ব্রড কোশ্চেনই আসে তাহলে পুরোটাই মিলে একটা ব্রড কোশ্চেন হতে পারে। এখান থেকে শুরু করে দেখো এই যে কোথায় গেল, এই যে রাইটিং প্রসেস, এইখান থেকে এই পুরোটা একটা ব্রড কোশ্চেনের আনসার হতে পারে। ঠিক আছে, একদম পাবলিশিং পর্যন্ত। তারপরে আসবে হচ্ছে গুড রাইটিং কি এবং গুড রাইটিংয়ের কোয়ালিটি কি, এটা নিয়ে একটা কোশ্চেন হতে পারে যে গুড রাইটিং কি, কোয়ালিটিস অফ আ গুড রাইটিং, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। গুড রাইটিং বলতে আমরা কি বুঝি বলো তো? আসলে গুড রাইটিং বলতে আমরা কোন সেন্সে গুড রাইটিং খুঁজি বা বলি? ভালো লেখা। লেখার মান উন্নত করা, সেটা কেমন ভাবে সম্ভব, কেমন করে হয় সেটা? থিঙ্কিং এর মাধ্যমে। থিঙ্কিং এর মাধ্যমে। স্যার প্র্যাকটিসের ব্যাপার হচ্ছে স্যার প্রপার রাইটিং এর যে মেথড গুলো আছে স্যার, এগুলো প্রপার ইউজের মাধ্যমে যে স্যার লেখাটা পরিমার্জিত এবং ক্লিয়ার স্পষ্টভাবে বোঝা যায়, সেটাকেই তো স্যার গুড রাইটিং বলে। আচ্ছা দেখি তাহলে এখানে গুড রাইটিং এর ক্যারেক্টারিস্টিক কি কি দিয়েছে। মোটামুটি সবাই ঠিক বলেছো, কিন্তু এইগুলো অনেকগুলো মাধ্যম রয়েছে, একটা বিষয় না। আর গুড রাইটিং বলে কোনো আসলে ওইরকম করে কোনো স্টেজ নেই, কারণ গুড রাইটিং এর কোনো মানে মাপকাঠি নেই। ঠিক আছে, তো এটা নির্ভর করছে রিডারের উপর, তার অভিজ্ঞতার উপর। কেমন, মনে করো তুমি একটা লেখা লিখেছো, তুমি একটা লেখা লিখেছো, সেই লেখাটা তোমার বন্ধুর কাছে ভালো লাগতে পারে, কারণ তার অভিজ্ঞতা একজন টিচারের থেকে কম, তাই তো? এখন ওই লেখাটা আবার টিচারের কাছে মানসম্মত নাও হতে পারে, হয় কি না বলো? এরকম না ব্যাপারটা? জি এরকম না স্যার। ব্যাপারটা? তোমার রিডারের অভিজ্ঞতা, তাই তো, এবং তোমার অভিজ্ঞতা, সাথে সাথে তোমার ওয়ার্ড চয়েস, প্রেজেন্টেশন, তাই তো, তারপরে কোহেশন, কোহেরেন্স, এই অনেক কিছু ব্যাপার রয়েছে। এগুলো যদি তুমি ঠিক মতো দিতে পারো এবং রিডারের কাছে যদি স্মুথলি আন্ডারস্ট্যান্ডেবল হয়, তাহলে সেটা তার কাছে ভালো লাগে। কেমন, তোমরা অনেক সময় বলো না যে স্যার এই লেখাটা একদম ভালো লাগলো না, কিন্তু এই লেখাটা খুব ভালো লাগছে, এটা সুন্দর গল্প আছে। হ্যাঁ, যেমন ওই যে বললাম না যে গেটিসবার্গ অ্যাড্রেস আর হচ্ছে গিফট অফ দ্য মেজাই, এর ভিতরে কোনটা তোমাদের ভালো লাগছে বলো তো? গিফট অফ দ্য মেজাইটা ভালো লাগছে, কারণ ওখানে একটা গল্প কাহিনী আছে। কিন্তু আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসটা কেমন জানি ভালো লাগেনি। কিন্তু এই ভাল লাগেনি তুমি, তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু এটা যে গিফট অফ দ্য মেজাইর থেকে আরো বেস্ট রাইটিং, তাহলে রাইটিংটা বেস্ট না গুড না কি, সেটা কার উপর ডিপেন্ড করছে? পারপাসের উপর ডিপেন্ড করছে, কনটেক্সটের উপর করছে, এবং তাই তো রিডারদের উপর ডিপেন্ড করছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। তাই বলছে দেখো, তাহলে আমরা এখন দেন দ্য থট অফ গুড রাইটিং কামস।
তাহলে আমরা এখন স্টেজ মেজ সব পড়ে আসলাম, পড়ে আসার পরে বলতেছি এই সবগুলো করার পর আমরা এখন ভাববো গুড রাইটিং কিভাবে হয়। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ গুড রাইটিং। দিস ইজ নট অ্যান ইজি কোয়েশ্চেন টু আনসার। এটা সহজে কেউ আনসার করতে পারবে যে আসলে গুড রাইটিং বলতে আমরা কি বুঝবো। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ রাইটিং হুইচ আর কনসিডার গুড অ্যান্ড ফর ম্যানি ডিফারেন্ট রিজনস। হয়েছে বিভিন্ন রাইটিং বিভিন্ন কারণে ভালো, আবার সব রাইটিং একজনের কাছে ভালো আর একজনের কাছে ভালো নাও হতে পারে, অতএব এটা বলা মুশকিল। দেয়ার ইজ নো ফর্মুলা অর প্রোগ্রাম ফর রাইটিং ওয়েল। হ্যাঁ, ভালো লেখার জন্য তেমন কোনো ফর্মুলা নাই বা প্রোগ্রাম নাই যে আমরা ওটা ওইভাবে লিখলেই আমাদের লেখাকে ভালো বলবে সবাই। সুতরাং গুড রাইটিং ইজ আ জার্নি নট আ ডেস্টিনেশন। অর্থাৎ গুডের কোনো শেষ নাই, এটা একটা জার্নির মতো। তুমি যত বেশি লিখবা তোমার লেখা আরও বেশি শানিত হবে, তুমি আরও এক্সপার্ট হবা এবং আস্তে আস্তে তুমি ডেভেলপ করবা। কিন্তু গুডটা গিয়ে কোথায় গিয়ে পৌঁছালে তোমার গুড হবে সেটা বলা মুশকিল, এর কোনো ডেস্টিনেশন নাই। অতএব জাস্ট এটা চেষ্টা করে যেতে হবে আমার গুড রাইটিংটাকে গুড করার জন্য। সো কনসিস্টেন্ট প্র্যাকটিস নিড টু বি ফলোড টু মেক রাইটিং গুড। হাউএভার ওয়ান ক্যান টেক সাম থিংস ইনটু কনসিডারেশন। তবে কিছু বিষয় বিবেচনা করা দরকার টু ইমপ্রুভ ওয়ান্স রাইটিং। যেমন হচ্ছে কামিং আপ উইথ গ্রেট আইডিয়াস, ভালো আইডিয়া নিয়ে লিখতে হবে। ইউজিং স্পেসিফিক এক্সাম্পলস, ভালো ভালো এক্সাম্পল ইউজ করতে হবে। গিভিং অর্গানাইজেশন অ্যান্ড ক্ল্যারিটি টু আইডিয়াস, তুমি যে আইডিয়াটা আলোচনা করছো সেটার ভিতরে যেন ভালো অর্গানাইজেশন হয়, এটা যেন রিডারের কাছে ক্লিয়ার হয়। অ্যান্ড গিভিং রাইটিংস আ গুড স্টাইল অ্যান্ড ভয়েস। হ্যাঁ, এবং রাইটিং যেন সুন্দর একটা স্টাইল হয় এবং একটা সুন্দর একটা টোন বা ভয়েস যেন থাকে। অ্যান্ড বিং কেয়ারফুল উইথ স্পেলিং, পাংচুয়েশন এবং গ্রামার। এবং নিশ্চয়ই এই ফরম্যাটগুলোকে খেয়াল রাখতে হবে যাতে স্পেলিং মিস্টেক না থাকে, পাংচুয়েশন মিস্টেক না থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। এগুলো থাকলে কেমন হবে, এগুলো থাকলে রিডাররা হয়তো ডিস্ট্র্যাক্ট হতে পারে, ভুল বুঝতে পারে, তাই না? একটা বানানে একটা জিনিস মিস্টেক গেলে দেখা যাচ্ছে ভুল তথ্য চলে আসতে পারে। তো এই কারণে একটা রাইটিং ভালো করার জন্য অনেক কিছু এর সাথে জড়িত। তবে এখানে একটা ভালো রাইটিংয়ের জন্য যে সকল ফিচার মেনটেন করা দরকার সেগুলো হলো এইখানে আমি দিয়েছি। টোটাল কয়টা হবে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, এটাকে আমি একটু ইয়াতে দিয়ে দিই। কয়টা এখানে আছে? 11টা নাকি? এই 11টা বিষয় আমাকে মেনটেন করতে হবে। কেমন? প্রথমটা হচ্ছে ইউনিটি অফ আইডিয়াজ অ্যান্ড থট। মানে তুমি যে কথাটা বলছো সেই কথার সাথে মিলে আইডিয়াগুলো যেন ঠিক হয়। তুমি বলছো এক জিনিস আর তুমি উদাহরণ দিচ্ছ আর এক জিনিসের, তাহলে কি হবে বলো? না স্যার। হ্যাঁ। তারপর হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড ফোকাস। মানে তুমি আসলে যেটা বোঝাতে যাচ্ছ সেটা ক্লিয়ারলি রিডারের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, মানে উপস্থাপিত হয়েছে কিনা, এবং ফোকাসটা ওই পয়েন্টের মধ্যে আছে কিনা। তুমি বলতে যাচ্ছ এক জিনিস কিন্তু তোমার ফোকাসটা চলে যাচ্ছে অন্য জায়গায়, এরকম যাতে না হয়। তারপর হচ্ছে গিভিং রেলিভেন্ট ইনফরমেশন, যথাযথ তথ্য দিতে হবে। মেইনটেনিং কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এই দুটো শব্দ আবার নতুন আসলো তোমাদের কাছে যে স্যার কোহেশন এবং কোহেরেন্স কী, সেটা আমরা আলোচনা করব। তাহলে এগুলো মেনটেন করতে হবে। ফলোয়িং আ পার্টিকুলার ফর্ম, তাহলে তুমি চাচ্ছ অ্যাপ্লিকেশন লিখবা, এখন তুমি যদি সেই অ্যাপ্লিকেশনের জায়গায় লেখা হচ্ছে পার্সোনাল লেটারের মতো, হাউ আর ইউ স্যার, আই হোপ ইউ আর ফাইন, এটা অ্যাপ্লিকেশনে লিখলে হবে বলো? না স্যার। আর রিপোর্ট যদি প্যারাগ্রাফের মতো করে লেখো তাহলে কি হবে বলো? না স্যার। এক একটা মতো, তাই তো? স্টোরির মতো, এসের মতো। অতএব একটার সাথে একটা কম্পেয়ার করা যাবে না। অতএব তুমি কোন ফর্মটা চাচ্ছ এই ক্ষেত্রে সেটা তোমাকে ঠিক করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, এটা নির্দিষ্ট লেন্থ থাকতে হবে। তুমি এখন একটা প্যারাগ্রাফ লিখে যদি 10 পেজ লেখো তাহলে হবে বলো? না স্যার। এক প্যারাগ্রাফে কি 10 পেজ লেখা যায় বলো? না স্যার। না। না স্যার। তাহলে যেটুকু বললে পারে আমার তথ্যটা ক্লিয়ার হবে ঠিক ততটুকুই বলতে হবে, না ছোট না খুব বড়। অ্যান্ড কমপ্লিটনেস অফ আইডিয়াস, এবং আইডিয়াটা কমপ্লিট করতে হবে তো, না বলতে গিয়ে যাতে আমার ইনকমপ্লিট না হয়, যে রিডার পড়ে আর যেন বুঝতে পারলো না, আরও কিছু তথ্য যেন ঘাটতি আছে। প্রপার অর্ডার অফ আইডিয়াস, আইডিয়াগুলোকে প্রপারলি অর্ডার করতে হবে, একটার পর একটা ধারাবাহিকভাবে দিতে হবে। ইউজিং প্রপার গ্রামাটিক্যাল আইটেমগুলো ঠিক করতে হবে। ইউজিং প্রপার লিঙ্কার্স অর ডিসকার্স মার্কার্স, তাই তো? প্রপার লিঙ্কার্সগুলো ইউজ করতে হবে, এগুলো আমরা পড়বো, লিঙ্কার্স কী জিনিস, ডিসকার্স মার্কার্স কী জিনিস। এবং শেষ পর্যন্ত কী করতে হবে? অ্যাভয়েডিং কপিং আদার্স আইডিয়াজ অ্যান্ড থটস, অন্যের আইডিয়া বা থটকে কী করতে হবে? কপি করা যাবে না। কপি করলে বলা হয় প্ল্যাজিয়ারিজম। কপি করাকে কি বলা হয় বলো? অন্যের চুরি করা, তথ্য চুরি করা, অ্যান্ড সো অন। তাহলে এইগুলো যদি আমরা মাথায় রেখে একটা লেখা লিখি তাহলে সেই লেখাকে গুড রাইটিং বলা যেতে পারে। ঠিক আছে? তো আরও আছে, হয়তো বা আরও আছে অনেক। তাহলে এখানে হচ্ছে কি ইউনিটি অফ আইডিয়াজ অ্যান্ড থটস,
clarity and focus, giving relevant information, maintaining coherence and cohesion, following a particular form, appropriate length, completeness of ideas, proper order of ideas, using proper grammatical items, using proper linkers and discourse markers, সাথে সাথে অ্যাভয়েডিং কপিং আদার্স থটস অ্যান্ড আইডিয়াস, অন্যের কপি টপি না করা, মানে অন্যের তথ্যকে। তাহলে এই আইডিয়াগুলোকে আমরা আগামী দিন আবার বিস্তারিতভাবে বুঝবো, ঠিক আছে তো, যে কোহেরেন্স কী, কোহেশন কী, হ্যাঁ, তারপরে এদের মধ্যে পার্থক্য কী, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে, শর্ট করে এটাকে আমি বিস্তারিতভাবে বুঝিয়েছি কারণ এটা কোশ্চেন আসে। তারপরে ফলোয়িং আ পার্টিকুলার ফর্ম, কী জাতীয় ফর্ম, অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, কমপ্লিটনেস অফ আইডিয়াস, প্রপার আইডিয়া, হ্যাঁ, ইউজিং প্রপার গ্রামাটিক্যাল আইটেম, এগুলো যেগুলো বোঝার সেগুলো তো বুঝবা, সেগুলো তোমরা শর্ট শর্ট বুঝে যাবা। এইখানে প্লেজিয়ারিজমের জায়গাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, কারণ দেখবো যে বইয়ে এটা নিয়ে একটা অংশ আছে, হ্যাঁ, এখানে প্লেজিয়ারিজম কত প্রকার, কীভাবে প্লেজিয়ারিজমকে আমরা অ্যাভয়েড করতে পারবো, হ্যাঁ, সামারিজ কী, প্যারাফ্রেজিং কী, রেফারেন্সিং কী, হ্যাঁ, এই যে এপিএস স্টাইল, এমএলএ স্টাইল দেখো তোমাদের বইয়ে আছে না, শর্ট ব্রিফ কোশ্চেনে দেখো, এদিকে চাচ্ছে বইয়ে কিন্তু আলোচনা নাই কিন্তু কোশ্চেনে ঠিকই দিয়েছে, আছে না এরকম, দেখো দেখো 17 পেজে বা 16 পেজে, হ্যাঁ, এই যে হোয়াট ইজ এপিএ দেখো 16 পেজে, হোয়াট ইজ স্কিমিং, হোয়াট ইজ স্ক্যানিং, তারপর হচ্ছে জি স্যার আছে হোয়াট ইজ এ প্লেজেন্ট হোয়াট ইজ এডিটিং এমএলএ স্টাইল এবং এপিএস স্টাইলের মধ্যে পার্থক্য কি, এই যে দেখো টার্গেট অডিয়েন্স কি, হ্যাঁ, হোয়াট আর দ্য 3 মেইন স্টেজেস ইন রাইটিং, মেইন স্টেজের রাইটিং কি, এই যে প্রি রাইটিং, হোয়াইল রাইটিং অ্যান্ড রিরাইটিং, অ্যাপেন্ডিক্স চাইছে। হ্যাঁ। তো যাই হোক এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, কারণ এটা একটা আলাদা একটা স্টেজ, আগামী ক্লাসে আশা করি আমরা শেষ করতে পারবো, কারণ এইগুলো অনেক আরও আন্তরিকভাবে বুঝতে হবে এগুলো, হ্যাঁ, মানে স্পেসিফিকলি বিষয়গুলো ক্লিয়ার হতে হবে তোমাদের কাছে, তাহলে এত পড়াটাকেও কঠিন মনে হবে না। তো যাই হোক, তো কি বোঝা টোঝা গেল যা বোঝালাম আজকে কিছু? জি স্যার জি স্যার সবগুলো ব্রিফ কোশ্চেনও হয়ে যাবে, আবার শর্ট নোটের জন্য হবে, আবার বড় কোশ্চেনের জন্য হয়ে যাবে। সেটা তো আমরা তো কোশ্চেন স্পেসিফিক করে পড়ছি না, আমরা পড়ছি একটা কমপ্লিট ধারণা, তারপরে সেটা তুমি যখন কোশ্চেনে যাবা তখন তুমি কিভাবে পাবা সেটা তুমি জানো, ঠিক আছে তো, বা আমরা জানো পরবর্তীতে আমরা কোশ্চেন কি হবে, কিন্তু এখন আমরা কমপ্লিট ধারণাটা একবার পড়ছি, কিন্তু আমাদের বইগুলোতে কোশ্চেন ভিত্তিক পড়ানো আছে, বুঝতে পারছো, কোশ্চেন যা এসেছে সেইটুকু পড়িয়েছি, বাকিগুলো কমপ্লিট একটা যে ধারাবাহিক যে আলোচনা সেটা আমাদের বইগুলোতে নাই, এটা হচ্ছে একটা সমস্যা। ওকে, তো যতটুকু পড়ানো হলো এইটুকু তোমরা আবার রিভিশন করবা, আর কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করা হবে। জি স্যার। স্যার নেক্সটে তো বৃহস্পতিবার তাই না স্যার? হ্যাঁ, আবার বৃহস্পতিবারে ক্লাস আছে। স্যার জেনারেল যে পিডিএফটা দিলেন না, কিসের জানরা, ওটা তো আমি বলেছিলাম তোমাদের কি আগে বই থেকে পড়তে নোট করতে, করেছো সবাই? জি স্যার। আচ্ছা, যদি করে থাকো জি স্যার, আমি আগে দিলে কালকে জমা দিব করে লিখবা, আগে তোমরা একটু পড়ে নাও, আমি তো ওটা দিয়ে দিব, ঠিক আছে, টেনশন নিও না। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওইটা তোমাদেরকে একটু করতে বলেছি। আচ্ছা ওকে স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম স্যার।